আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসএসসি ক্র্যাশ কোর্স জেনারেল ম্যাথের আজকে দ্বিতীয় ক্লাস, একই সাথে সেট ও ফাংশনের উপর আজকে দ্বিতীয় ক্লাস। আর আমাদের আজকের ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত ভাইয়া। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, একটু পরেই আমাদের ক্লাসটি শুরু হবে। আর আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দিন যারা এই কোর্সে এনরোলড আছে, ঠিক আছে? আর অপ্রয়োজনীয় কমেন্ট একটু কম করবেন যাতে আপনাদের প্রশ্নগুলো এই কমেন্টের ভিড়ে হারিয়ে না। আচ্ছা, আমি কি শুরু করব? জি ভাই, এখন শুরু করতে পারেন। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমরা ভালো আছি এবং আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই একটা মেঘলা আবহাওয়া বিরাজ করতেছে আর কি। তো সবার আশা করি অনেকদিন পরে শীতের মৌসুম শেষে একটা বৃষ্টির একটা আবহাওয়ার মাঝখানে আমি ক্লাস নিচ্ছি। তো আশা করি সবারই ভালো লাগতেছে। ইভেন আমার কাছেও মেঘলা ওয়েদার অনেক ভালো লাগে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সাথে 117 জনের মতো জয়েন করে ফেলেছি আমরা। তো তোমরা কাইন্ডলি একটু বলবা যে আমার স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলে সেক্ষেত্রে আমি শুরু করে দিব, কারণ আজকে আমরা বিশেষ কিছু ম্যাথ প্র্যাকটিস করব এবং লাস্টে সিকিউ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাই জন্য আমাদের আজকে একটু সময় বেশি লাগবে। তো আমি এই জন্য সময় নষ্ট না করতে চাচ্ছি। সো তোমরা যারা দেখতে পাচ্ছ তারা একটু কাইন্ডলি জানিয়ে দাও। তো আমাদের মাঝখানে ইতিমধ্যে অনেকেই জয়েন করছো তোমরা। অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাসেল খান লিখেছে, জি দেখা যাচ্ছে। সিরাজুম মুনিরা, আয়েশা আলম, মাহি। ওকে, সো আমরা আশা করি আমরা শুরু করতে পারি, তাই না? ওকে, সো আমাদের আজকে সেট অ্যান্ড ফাংশন এই টপিকটার উপরে আমাদের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড যে ক্লাসটা, আমরা প্রথম ক্লাসে যেটা আমরা পড়েছি, প্রথম ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনেছি। সেট সেট কি জিনিস, সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা অনেকেই কমেন্টে লিখছো। পরবর্তীতে আমি কমেন্টগুলো যখন দেখলাম যে এগুলো হয়তো অনেকেই পারে, বাট যেহেতু এটা প্রথম ক্লাস ছিল এবং সেট এবং ফাংশন তোমাদের আছে, শুধুমাত্র 5টা অধ্যায়ের ভিতরে একটা অধ্যায় হিসেবে সেট এন্ড ফাংশন হচ্ছে ইনক্লুড করা হয়েছে, তাই একেবারে একদম গোড়া থেকে শুরু করছি, যাতে এখানে অনেকেই আলটিমেটলি দেখা গেছে এই লাস্ট 1 বছরে বইয়ের নামগন্ধ, বই যে কয়টা আছে এটা হয়তো অনেকে ভুলে গেছে। তো তাদেরকে হচ্ছে আবার তাদের হচ্ছে কনসেন্ট্রেশনটাকে একটু ব্যাক করার জন্য আমি হচ্ছে একদম গোড়া থেকে শুরু করছিলাম, সংজ্ঞা থেকে শুরু করছিলাম আর কি। সো যাই হোক, আজকে এত বেশি আমরা মানে একদম বেসিক লেভেলে যাব না, বাট তোমাদের জন্য যতটুকু যাওয়া দরকার সেটা সম্পর্কে আমরা, অর্থাৎ হচ্ছে একেবারে বেশি কথাবার্তা না বলে একদম পয়েন্টে থাকার চেষ্টা করব। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে থেকে আমাদের মোটামুটি ভালো মানের যে ম্যাথগুলো পরীক্ষায় আসবে এবং বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো আমরা আজকে করবো আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের তো টানা ক্লাস চলতেছে, আমি জানি তোমাদের সবারই একটা ক্লান্তি বিরাজ করে, কারণ সারাদিনে দেখা যায় হচ্ছে ক্লাস থাকে, একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে ক্লাস থাকে, বাট তারপরেও তোমাদের সুবিধাটা হচ্ছে তোমরা বাসায় বসে ক্লাস করতে পারতেছো। শুয়ে হোক বসে হোক তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো ক্লাস করতে পারতেছো। এটা একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ আছে। সো যাই হোক, একজন লিখেছে গ্রীষ্মকাল আমার পছন্দ। যাক, ভালো, আমি তোমার পছন্দকে সমর্থন জানাই। তো চলো আমরা শুরু করে দিই আজকের লেকচার। সো আমরা আজকে প্রথমত জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে যে সেটের সমতা বা ইকুইভ্যালেন্স সেট। সেটের সমতা বা ইকুইভ্যালেন্স সেট। তো সেটের সমতা কি জিনিস সেটা সম্পর্কে একটু আমরা জানতে চাই। সমতা মানেই বুঝতে পারতেছো যে কোথাও আলটিমেটলি এই সেটের একটা যদি রাখা হয়, উপাদানগুলো যদি এই সেটে রাখা হয়, আরেকটা সেট ডান দিকের সেটে যদি রাখা হয়, দুইটা সেটের উপাদান যদি একই হয় তাহলে সেট দুইটাকে আমরা সমান বলবো, তাই না? এটা একদম হচ্ছে একদম নর্মাল কমন সেন্স থেকে আমরা বলতে পারি। কিন্তু সেটের ক্ষেত্রে আরো একটু জটিল একটা উপায় আছে এই সমতাকে ডিফাইন করার জন্য। 1 নাম্বার কথা কি, যে
দুটি সেটের উপাদান সংখ্যা যদি একই হয় তাহলে সেট দুটিকে আমরা সমান বলবো। যেমন এখানে 1 নম্বর উদাহরণে লেখা হয়েছে যে a ইকুয়াল টু 1 2 3 এবং b ইকুয়াল টু 1 2 3। তাহলে দেখো a সেটের উপাদান 3টা এবং 3টাই হচ্ছে 1 2 3 এবং b সেটের উপাদানও 3টা এবং 3টাই হচ্ছে 1 2 3। তাহলে একদম নির্দ্বিধায় যে কেউ নির্দ্বিধায় বলে দিতে পারবে যে এটা কি, এই দুটো হচ্ছে সমান সেট। কিন্তু যদি আমি তোমাকে বলি ভাইয়া a ইকুয়াল টু 3 5 7 এবং b ইকুয়াল টু 3 5 3 7, তখন কি a ইকুয়াল টু b হবে? এটা কি হবে? তখনকার কথাটা হচ্ছে এটাই যে আমরা দেখব যে দুইটা বা ততোধিক সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আছে কিনা প্রকৃতপক্ষে, এই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেটা আরেকটা সেটের ভিতরে আছে কিনা। নট নেসেসারিলি যে যত সংখ্যক থাকবে তত সংখ্যকই এই সেটে থাকতে হবে, নট নেসেসারিলি, এটা দরকার নাই। অর্থাৎ দেখো এখানে 3 ছিল একবার, বাট এখানে 3 আছে কয়বার? এখানে 3 আছে দুইবার। তো 3 দুইবার আছে, ঠিক আছে, এখানে 3 একবার আছে তাও ঠিক আছে, বাট 3 তো আছে এখানে, এখানে তো 3 আছে তাই না? দুইবার থাকুক 10 বার থাকুক ডাজন্ট ম্যাটার। এখানে 5 একবার আছে, এখানে 5 একবার আছে, এখানে 7 একবার আছে, এখানে 7 একবার আছে। যেহেতু উপাদানগুলো পরস্পর সমান, তোমার হচ্ছে যে সকল উপাদানগুলো এ সেটে আছে ঠিক ওই উপাদানগুলি আমরা বি সেটে দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা বলবো এ ইকুয়াল টু বি। সো এমসিকিউতে ভুল করা যাবে না যে আলটিমেটলি এখানে বি সেটের উপাদান সংখ্যা 4টা, এ সেটের উপাদান সংখ্যা 3টা, তাহলে আমরা এ এবং বি কে সমান বলবো না, এটা করা যাবে না। তোমাকে দেখতে হবে এ সেটের মধ্যে যে সকল উপাদানগুলো আছে সেগুলোই আমরা বি সেটের ভিতরে পাচ্ছি কিনা। যদি পাই কেল্লা ফতে, দুইটা সমান সেট। সো এই জন্য এখানে বলা হবে যে উপাদান একই হলেই হবে, উপাদান সংখ্যা ডাজেন্ট ম্যাটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা মনে রাখবো অলওয়েজ। এখানে একটা কমা হবে, কমাটা আসেনি। তো আমরা যদি এ বি এবং সি এই তিনটা সেট নিয়ে যদি কাজ করি বা এই তিনটা সেট নিয়ে যদি দেখি, তাহলে একটু ভালো করে খেয়াল করো। এ সেটে আছে 3 5 7, বি সেটেও কিন্তু 3 5 7 আছে, আবার সি সেটেও কিন্তু 3 5 7 আছে। কিন্তু দেখো এ সেটে 3 5 7 একবার একবার করে আছে, বি সেটে 3 5 7 এর ভিতরে 5 একবার 7 একবার আছে, বাট 3 দুইবার আছে। আর সি সেটের ভিতরে 3 একবার, 5 দুইবার আর 7 দুইবার আছে। তা আমি যেটা বললাম যে উপাদান সংখ্যা ডাজেন্ট ম্যাটার। সো এ বি এবং সি তিনটাতেই কমন উপাদান আছে, এজন্য আমরা তিনটা কি সমান সেট বলবো। সো সেটের সমতা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই ধরনের এমসিকিউ যদি আসা, আমরা পারবো না পরীক্ষায়, এগুলো আলটিমেটলি খুবই সহজ, বাট ওই যে পরীক্ষার খাতায় হয়তো মনে থাকবে না যে ভাইয়া বলছিল একটা কথা যে উপাদান সংখ্যা ডাজেন্ট ম্যাটার, এই লাইনটা যাতে মনে থাকে পরীক্ষার খাতায়, তা না হলে কিন্তু ভুল করে দিয়ে আসবা। হয়তো মনে করবা যে ভাইয়া এ সেটে আছে 1 2 আর বি সেটে আছে হচ্ছে গিয়ে 1 1 2 2, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2টা, বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টা, তাহলে তারা কেন সমান হয়? এই লজিক কিন্তু খাটানো যাবে না। লজিক খাটাইতে হবে এই যে ডাজন্ট ম্যাটার আর উপাদান একই আছে কিনা, এই দুইটা হলেই আমরা বলবো দুইটা সেট পরস্পর সমান। শুধুমাত্র দুইটা সেট না, দেখো এখানে কয়টা সেট পরস্পর সমান হয়েছে? 3টা সেট পরস্পর সমান হয়েছে। সো এই দুইটা জিনিস অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা কি বুঝতে পারছি যে কখন দুইটা সেট পরস্পর সমান হবে বা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে তিনটা সেট সমান হবে? একটু জানিয়ে দাও। ওকে, আশা করি এটা খুবই সহজ একটা টপিক ছিল, আমরা বুঝতে পারছি। তো চলো আরেকটা টপিকে আমরা শিফট করি, যেটা হচ্ছে গিয়ে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস। তো আমি গত লেকচারে আমি বলে গিয়েছিলাম যে বিয়োগ বিয়োগ এবং বাদ কি, বিয়োগ এবং বাদ এই দুইটা কথার ভিতরে পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। কি বলেছিলাম? বাদ চিহ্ন এবং মাইনাস বা বিয়োগ চিহ্ন এই দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে সেটের ক্ষেত্রে পার্থক্য। সেটের ক্ষেত্রে পার্থক্যটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। দেখো সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এ বাদ বি দিয়ে। বাট অনেক ক্ষেত্রে দেখবা এ মাইনাস বিও লেখা হয়, ভুল না, বাট এটা লেখাটা বেটার। সো আমরা খাতায় বা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যদি আমরা দুইটা সেটের অন্তরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এ বাদ বি দিয়ে লিখবো। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে হচ্ছে বাদ। ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছি। কি বাদ দিচ্ছি? এ থেকে সরি এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব, এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব। এখন কথা হচ্ছে আমি তো বলছিলাম ভাইয়া বাদ এবং বিয়োগের মধ্যে পার্থক্য আছে। যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি 5 থেকে 2 বিয়োগ করো, তাহলে তুমি উত্তর কি বলো? উত্তর বলো হচ্ছে গিয়ে 3, তাই না? এটা ছিল ডিরেক্ট বিয়োগ পদ্ধতি। আর বাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় সেটা আমরা এর পরের স্লাইডেই বুঝতে পারবো। তো আমরা যেটা করলাম এ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দেবো। তার মানে এ বাদ বি যদি লিখি, এ সেটে ছিল 1 2 3 4 5 আর বি সেটে ছিল 3 5,
তার মানে এ সেটে যেখানে যেখানে আমরা এই দুইটা উপাদান দেখতে পাবো সেগুলোকে কেটে দিব, এইটা কেটে দিব, এইটা কেটে দিব। তাহলে দেখো থাকে কি 1 2 আর 4। তার মানে এ বাদ বি এর ভ্যালু হবে কত? এ বাদ বি এর ভ্যালু হবে গিয়ে 1 2 এন্ড 4। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হতে যে আমরা যে বলবো যে আলটিমেটলি এখানে আসলে তোমার বাদ এবং হচ্ছে গিয়ে বিয়োগের ভিতরে পার্থক্যটা কোথায়, এখানে আমরা সেটা দেখতে পাবো। দেখো এখানে কি বলা হচ্ছে, এ একটা সেট দেওয়া আছে 2 3 4 5 6 এবং বি আরো একটা সেট দেওয়া আছে 4 5 6 7। এখন তোমাকে প্রথমে বলেছি কি যে এ বাদ বি বের করার জন্য। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে এ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দেবো, তাই না ভাইয়া? এ থেকে বি এর উপাদানকে বাদ দেবো, তাহলে সেক্ষেত্রে এ বাদ বি, তাহলে এ সেটটা কি ছিল 2 3 4 5 এন্ড 6। এখান থেকে আমরা কাকে বাদ দিব? বি সেটের উপাদানগুলোকে বাদ দিব 4 5 6 7। তাহলে দেখো 4 বাদ দিয়ে দিচ্ছি, 5 বাদ দিয়ে দিচ্ছি, 6 বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া তাহলে 7টা কোথা থেকে বাদ দিব? 7 তো আমাদের এখানে কোথাও নাই। তাহলে 7টা কি করব? 7 যেহেতু এখানে নাই তাহলে 7 নিয়ে কোনো কাজ করারও দরকার নাই। যতগুলো বাদ দেওয়া পসিবল ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর যেটা বলা ছিল যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা থাকবে সেটাই হবে এটার ভ্যালু। তাহলে দেখো এখানে কি কি থাকে, 2 থাকে, 3 থাকে আর 8 থাকে। সেক্ষেত্রে এ বাদ বি এর ভ্যালু কত হবে? এ বাদ বি এর ভ্যালু হবে 2 3 এন্ড 8। সো আমাদের এই যে 7টা, এই 7টা কি আমাদের এখান থেকে বাদ গেছে? বাদ কিন্তু যায় নাই, কারণ কি এই 7টা কিন্তু এ সেটের ভিতরে নাই। এই জন্য বললাম তুমি যদি বিয়োগ কথাটা লিখতে, এখানে বিয়োগ মানে কিন্তু মিন করে যে এই 7টাও তুমি এটা থেকে বাদ দিয়ে দিবা বা বিয়োগ করে দিবা। এই জন্য একটা সূক্ষ্ম পার্থক্য আছে বাদ এবং বিয়োগের মধ্যে। সো এই জিনিসটা ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? সো এতটুকু কি সবাই বুঝতে পারছো? তাহলে যদি বুঝতেই পারো তাহলে সেক্ষেত্রে আমাকে বলো তো বি বাদ এ কত হবে? একটু লিখে তো কমেন্ট করে সবাই, বি বাদ এ। তোমরা তো অনেক ভালো কমেন্ট করতে পারো এবং অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কমেন্ট আমরা দেখতে পাই আর কি। যাই হোক, তো তোমরা একটু কমেন্ট করে বলো বি বাদ এ কত হবে? বি বাদ এ কত হবে? আমি একটু তোমাদের সুবিধার্থে একটু সামনে আগাই দিচ্ছি। 4 5 6 6 এন্ড 7 বাদ এ কত? এ হচ্ছে গিয়ে 2 3 4 5 এন্ড 6। তাহলে বলো তো এটা কত আসে? একটু চট করে বলে ফেলো তো প্লিজ প্লিজ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বেশি টাইম লাগতেছে কেন? এটা তো টাইম লাগার কথা না, আমি তো অনেক কিছু বলে দিছি এখানে যে কিভাবে আমরা করি। 4 5 6 7 সেট থেকে 2 3 4 5 6 সেট বাদ দিব, তাহলে কি কি থাকবে? একটু কাইন্ডলি বলো বলো, তাড়াতাড়ি বলো, আমি দেখতে পাচ্ছি না। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা গেলে একটু রেসপন্স করো কমেন্টে। কেউ বলতেছে না, তাহলে কি কেউ বুঝেনি? আমি তো জানি তোমরা সবাই বুঝছো, সো একটু কমেন্ট করো তাড়াতাড়ি। এটা কত হবে? 2 নাম্বার ম্যাটটার ভ্যালু কত হবে? বি বাদ এ। দেখো এখানে আলটিমেটলি যদি আমাদের হচ্ছে বি সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ চলে যাবে, তাহলে দেখো 2 বাদ দিব, 2 কি এখানে কোথাও আছে? নাই, সো 2 এর খেলা বাদ। 3 আছে? নাই, সো 3 বাদ, মানে 3টা অটোমেটিক বাদ হয়ে গেল। তারপরে দেখো 4 4 আছে, তার মানে 4টা বাদ গেল। 5 আছে, 5টা বাদ গেল। 6 আছে, 6টা বাদ গেল। তাহলে এখানে শুধুমাত্র থাকবে কি? শুধুমাত্র থাকবে হচ্ছে কি 7। তাহলে এখানে আমরা এটা উত্তর লিখবো হচ্ছে কি 7। তো তোমরা কিন্তু কেউই বলতে পারলা না, এটা খুবই হতাশাজনক আমার জন্য। সো একটু কাইন্ডলি মনোযোগ সহকারে আবার বোঝার চেষ্টা করো যে প্রথমে যে সেটটা থাকবে সেই সেট থেকে আমরা পরবর্তী সেটটাকে হচ্ছে বাদ দিয়ে দিব। যে সকল উপাদানগুলো বাদ যাবে না সেগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নাই। যেমন 7টা বাদ যাচ্ছিল না, এখানে এই 2 এবং 3 বাদ যাচ্ছিল না, সেই দুটো উপাদান নিয়ে ভাবার দরকার নেই কোনো আমাদের। সো এই হচ্ছে অবস্থা। তো আমরা কি সেটের বাদ বা সেটের অন্তরটা কি বুঝতে পেরেছি? আমরা কি সেটের অন্তরটা বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও আমরা সেটের বাদ বা সেটের অন্তরটা বুঝতে পেরেছি কিনা। সেটের অন্তর বা বাদ আমরা বুঝতে পেরেছি কিনা কেউ তো বলতেছো না তোমরা, আমি কি কমেন্ট গুলো মিস করতেছি? ওকে, সো আমি হচ্ছে সম্ভবত আমার এখানে একটু ল্যাগ করতেছিল কমেন্ট গুলো, সো আশা করি আমরা বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আমরা এই দুইটা ম্যাথের ক্ষেত্রে একটু দেখি আবারও একটা জিনিস, যে এখানে এ ছিল হচ্ছে গিয়ে, আচ্ছা না এটা আলটিমেটলি হচ্ছে করে দেওয়া ছিল, এটা হচ্ছে ওই পাশে আগের স্লাইডে আমার জন্য করার জন্য ছিল, এটা শুদ্ধভাবে করে দেওয়া আছে এখানে, অর্থাৎ টাইপ করে করে দেওয়া আছে। সো যাই হোক, আমরা আলটিমেটলি এই দুইটা ম্যাথ বুঝতে পারলাম। সো সেটের অন্তর বা বাদ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, সো হ্যাঁ ওকে, হাফসা সারোয়ার মুন্নি সবাই তো বলছে ভাইয়া আপনার কাছে যাচ্ছে না মেবি। হ্যাঁ আমার এখানে একটু ওই যে আশেপাশে তো মেঘলা ওয়েদার, এই জন্য আসলে একটু আসতে সমস্যা হচ্ছে, মেঘকে ভেদ করে আসতে পারতেছে না তোমাদের কমেন্ট গুলো।
সো ভালোবাসাটা একটু বাড়ায় দাও, অবশ্যই চলে আসবে, মেঘকে ভেদ করতে পারবে। ওকে, এবার আমরা আসবো পূরক সেটে। ওকে, পূরক সেট। তো পূরক সেট মানে কি, যদি আমরা ইংরেজিতে একটু বলি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। আমরা পূরক কোণ সম্পর্কে জেনেছি, তাই না, যে পূরক কোণটা কি ছিল, পূরক কোণটা ছিল একটা বাদ দিয়ে আরেকটা কোণ, তাই না, ওরকম টাইপের একটা কনসেপ্ট ছিল সম্পূরক কোণ এবং পূরক কোণের ক্ষেত্রে, যে দুইটার একটা আরেকটার হচ্ছে গিয়ে পূরক হিসাবে আলটিমেটলি আমরা কোণগুলোকে পাই। তাহলে পূরক সেটটা হচ্ছে আমাদের যে সার্বিক সেট ডিফাইন করা থাকবে, সেই সার্বিক সেট থেকে যে কোনো একটা সেট যদি আমরা বাদ দেই, সেই সেটের পূরক সেট আমরা পেয়ে যাব। তাহলে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া তুমি হচ্ছে গিয়ে বি সেটের কমপ্লিমেন্ট সেট বের করো, তাহলে তোমাকে বলতে হবে ভাইয়া আপনি আগে আমাকে ইউনিভার্সাল সেটটা দেন, ইউনিভার্সাল সেট ছাড়া তো আমি কমপ্লিমেন্ট সেট বের করতে পারবো না, তাই না। সো তারপরে আমাকে কি করতে হবে, তোমাকে একটা কমপ্লিমেন্ট সার্বিক সেট দিয়ে দিতে হবে, আমি একটু ভুল বলছি মনে হয়, সার্বিক সেট দিয়ে দিতে হবে। সেই সার্বিক সেটটা যদি তোমাকে আমি দিয়ে দিই, তাহলে সেই সার্বিক সেট থেকে তুমি যদি তোমার ওই কাঙ্ক্ষিত সেটটাকে বাদ দাও, তাহলে যে সেটের উপাদানগুলো পাবা সেগুলোকে বলা হবে যে সেটটা বাদ দিছো তার কমপ্লিমেন্ট সেট। তাহলে দেখো এখানে আমি এটাই লিখেছি যে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা বলবো ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট, ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট, অথবা এটাকে এ ড্যাশ বা এ প্রাইম, যে যেভাবে উচ্চারণ করো না কেন এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। এখন ওই যে বলেছিলাম যে সেট প্রকাশের দুইটা পদ্ধতি ছিল, একটা তালিকা পদ্ধতি এবং অন্য আরেকটা কি ছিল, অন্য আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, তাই না। তাহলে বলতো যে একটা কমপ্লিমেন্ট সেটকে আমরা সেট তালিকা পদ্ধতিতে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সো দেখো আমরা মনে করব যে এক্স এমন একটা এলিমেন্ট ইজ সাচ দ্যাট, এই যে সাচ দ্যাট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট এবং এক্স ডাজ নট বিলং টু এ। এটাই হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। তার মানে কি, যে এক্সটা ইউনিভার্সাল সেটের মধ্যকার এলিমেন্ট এবং এক্সটা এ এর মধ্যকার এলিমেন্ট না, এটা দ্বারাই হচ্ছে আমরা এ কমপ্লিমেন্ট সেটকে বুঝতে পারবো। সো আমরা কি কমপ্লিমেন্ট সেট বা পুরো সেটটা কি বুঝতে পেরেছি, একটু কমেন্ট করে জানাই, জলদি জলদি জানাই, তাহলে আমি একটু ভেন চিত্রের দিকে যাবো। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কয়েকজন লিখতেছো হচ্ছে বুঝতে পারছো। সো ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা যদি হচ্ছে একটা ভেন চিত্র আঁকার চেষ্টা করি। ওকে, একজন বলেছে হচ্ছে যে বোরিং চ্যাপ্টার। ওকে, শামিমা আক্তার আপু তুমি লিখেছো হচ্ছে বোরিং চ্যাপ্টার। ওকে, এটা বোরিং চ্যাপ্টার না, বরং আসলে আমরা হচ্ছে এটাকে অনেক বেশি সহজ বানায় ফেলছি বা সহজ ভাবি বলে আসলে এটা বোরিং লাগতে পারে, বাট এটা আসলে খুবই মজার একটা চ্যাপ্টার। বিশেষ করে এর যে ভেন চিত্র পার্টটা সেটা অনেক বেশি মজার। সো আশা করি আলটিমেটলি তোমাদের বোরিং লাগার কথা না যখন আমরা ভেন চিত্র শুরু করবো, কারণ এগুলো সবাই অনেকেই তোমরা পারো, তারপরে জাস্ট হচ্ছে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, আমরা ওয়ার্ম আপ করে নিচ্ছি মেইন ম্যাথে যাওয়ার আগে। ওকে, তাহলে চলো আমরা যদি এটাকে একটা ইউনিভার্সাল সেট ডিফাইন করি, পুরো একটা বাংলাদেশের ফ্ল্যাগের মতো হয়ে গেল। সো এই বাহিরের আয়তক্ষেত্রটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি এই এ সেটের উপাদানগুলোকে বাদ দেই, তাহলে কি পাবো বলতো, এ সেটের উপাদানগুলোকে বাদ দিলে এই যে আমি যে দাগাঙ্কিত যে অংশটা আঁকতেছি এই অংশটা পেয়ে যাবো। তো এই অংশের নামটা হবে হচ্ছে গিয়ে এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম। সো এভাবে করে খুব সহজেই আমরা ভেন চিত্রের মাধ্যমেও পূরক সেটকে ডিফাইন করতে পারি। তাহলে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর জন্য, কারণ আমরা এই দুইটা রিপ্রেজেন্টেশন জানি পূরক সেটের, বাট অনেকেই এই ধরনের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি না। সো এগুলো জেনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আর বুঝতেই পারতেছো 5টা অধ্যায় গভীরে গিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, সো একটু এই সকল বিষয়গুলো ক্লিয়ার করে রাখতে হবে। ওকে, চলো এবার হচ্ছে গিয়ে আমরা তাহলে এই ম্যাথটা করে ফেলি। একটু তোমরা বলো তো এই ম্যাথটা রেজাল্ট কত হবে। এখানে ইউনিভার্সাল সেট ডিফাইন করে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 থেকে 7 পর্যন্ত, এবং এ ইকুয়াল টু 2 4 6 7 এবং বি ইকুয়াল টু 1 3 5। তাহলে বলো তো, এটা আমি আর বলবো না, তোমরা পারো এগুলো সবই, কারণ অনেকেই বলছো যে মনে হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্ট আমরা। সো আমি হচ্ছে গিয়া 6 এর স্টুডেন্টদের ম্যাথ পড়াইতে যাচ্ছি না, আমি তোমাদের কাছ থেকে ম্যাথ শিখতে যাচ্ছি। তাহলে বলো এখানে এ কমপ্লিমেন্ট সেটটা কত হবে, একটু তাড়াতাড়ি বলে ফেলো, সবাই আমরা পারি, একটু বলো বলো। ইউনিভার্সাল সেট থেকে এ সেটকে বাদ দিলে এই কমপ্লিমেন্ট সেট পাওয়া যাবে, এটা কত হবে বলো তো একটু। আচ্ছা আমরা অন্যদিকে না যাই, আমরা হচ্ছে অন্য কমেন্টের দিকে না যাই, আমরা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল সেট থেকে এ সেট কে বাদ দিলে কত পাওয়া যায় সেটা একটু বলি। এ কমপ্লিমেন্ট সমান কত, এ সেট থেকে ইউনিভার্সাল সেট থেকে এ সেট কে বাদ দিলে, এক্স্যাক্টলি একটা ছেলে লিখে ফেলেছে সাব্বির আহমেদ, সে বলেছে যে কি 135। ওকে, সো দেখি আমরা 2 2 বাদ গেল, তারপরে 4 বাদ গেল, তারপরে 6 বাদ গেল, 7 বাদ গেল। ঠিক আছে, তুমি একদম সঠিক অ্যান্সার করেছো 135। তাহলে ঠিকঠাক ভাবে আমরা বি কমপ্লিমেন্ট সেটটা বলে ফেলি। বি কমপ্লিমেন্ট সেটটা কত, বি কমপ্লিমেন্ট সেটটা কত হবে বলো তো একটু।
বি কমপ্লিমেন্ট সেটটা কত হবে? হ্যাঁ, অনেকেই পারছো। এই কমপ্লিমেন্ট সেটটা হচ্ছে 135, আমরা বুঝতে পারছি। এবার বি কমপ্লিমেন্ট সেটটা তাড়াতাড়ি করে বলে ফেলো। বি কমপ্লিমেন্ট সেটটা তাড়াতাড়ি করে বলে ফেলো। বি কমপ্লিমেন্ট সেটটা ওকে। সো বি কমপ্লিমেন্ট সেটটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে যে কি লিখলা হচ্ছে 2467। দেখো আমরা যদি 135 কে বাদ দিই, 1 দিলাম বাদ, 3 দিলাম বাদ, তারপর হচ্ছে গিয়ে 5 দিলাম বাদ, তাহলে থাকে হচ্ছে 2467 এক্স্যাক্টলি। তাহলে বি কমপ্লিমেন্ট সেটটা হবে 2467। কমেন্টে অনেকে লিখতেছো এভাবে করে 2467, এটা কমেন্টে লিখতে পারতেছো, বাট এটা যাতে পরীক্ষার খাতায় না লেখা যায়, এই যে কমেন্টে লিখে লিখে অভ্যাস করে ফেললে হবে না। পরীক্ষার খাতায় কিন্তু খাতাতেই তোমাকে লিখতে হবে। পরীক্ষার খাতায় কিন্তু কমেন্টের ডায়লগ বক্স থাকবে না, সেখানে তোমাকে জাস্ট নাম্বার গুলো টাইপ করে দিলাম এভাবে করলে হবে না, একটু নিয়ম মাফিক লিখতে হবে। তো এই জিনিসগুলোতে ভুল করা যাবে না। এই জিনিসটা ভুল করলে দেখা যাবে নাম্বার অনেকটা কমে আসবে, এবং দেখা যাবে যে তোমার কোনো ভালো ভর্তি পরীক্ষায় যদি হচ্ছে নাম্বার চাই, সেখানে কিন্তু তুমি একটু ব্যাক সাইডে পড়ে যাবে আর কি। ওকে, সো যাই হোক, আমরা অত্যন্ত সহজ একটা জিনিস বুঝে ফেললাম। এবার চলো আমরা চলে আসি ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেট। তাহলে ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেট তোমরা সবাই জানো কি জিনিস করি আমরা এখানে, যে দুই বা ততোধিক সেটের ভিতরে যদি আমরা সংযোগ সেট স্থাপন করি, তাহলে সেটা কমন এবং আনকমন উভয় এলিমেন্ট গুলো নিয়েই হচ্ছে একটা সেটকে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে একটা জিনিস আমরা যদি বলতে চাই, এটাকে সেট গঠন পদ্ধতিতে যদি আমরা লিখতে চাই, সেট গঠন পদ্ধতিতে, তাহলে দেখো এ এবং বি দুইটা সেট, এই দুইটা সেটকে যখন আমরা ইউনিয়ন করব, তখন আসলে যে সেটটা আমরা পাচ্ছি, সেই সেটের উপাদানগুলো যদি এক্স হয়, তাহলে আমরা বলবো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। অনেকেই আমাকে প্রশ্ন করো, প্রায় সময় আমি আমার মেসেঞ্জারে একটা প্রশ্ন পাই যে ভাইয়া অথবা এবং এর ভিতরে পার্থক্য কি? অথবা এবং, অথবা মানে হচ্ছে তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো, আর এবং মানে হচ্ছে তোমাকে এটাও নিতে হবে, পাশাপাশি এইটাও নিতে হবে। সো অথবা এবং এই দুটার ভিতরে পার্থক্যটা অনেকেই জানো, বাট অনেকেরই হয়তো না জানা থাকতে পারে। আমি আবারও বলে নিলাম যে অথবা হচ্ছে দুইটা সেটের ভিতরে বা দুইটা জিনিস থেকে জাস্ট হচ্ছে একটা থেকে নিলেও হবে, অন্যটা থেকে নিলেও হবে, অর্থাৎ দুইটার যে কোনো একটা থাকলেই হবে। বাট এবংটা হচ্ছে দুইটাতেই থাকতে হবে, অর্থাৎ দুইটাকেই ফুলফিল করতে হবে। এই জন্যই বলা হলো, দেখো এখন আমরা যেহেতু বলছিলাম যে কমন আনকমন, এই জন্য বলা, এখানে আমরা বলছি যে এক্স ইজ লাইক দ্যাট, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। তাহলে দেখো আমরা যদি একটা উদাহরণ লিখি 1 2 3 4 এবং বি যদি আরেকটা সেট হয় 2 3, তাহলে আমরা যদি এটাকে এ ইউনিয়ন বি করি, সবাই তো চট করে বলে দেবে এটার উত্তর হচ্ছে ভাইয়া 1 2 3 4। আমরা এগুলো ম্যাথ করতে পারি, বাট এই টুকটাক জিনিসগুলো মনে রাখতে হবে যে এটার তাহলে এ ইউনিয়ন বি এর আমরা হচ্ছে কিভাবে এটার ইয়া রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এগুলা এমসিকিউতে আসবে এবারে, এগুলা এমসিকিউতে আসবে এবারে। তো একটা জিনিস যদি আমরা একটু ভালো করে বলতে চাই, যে তোমার হচ্ছে গিয়ে এখানে একজন লিখছো যে অথবা ইকুয়াল টু ইন্টারসেকশন এবং ইকুয়াল টু ইউনিয়ন, ব্যাপারটা কি সঠিক লিখছো নাকি একটু উল্টা লিখছো, একটু একটু ভেবে দেখো আর কি। ওকে, সো ওকে, সো আমরা যদি একটু ভালো এদিকে ফিরে আসি, যে ভেন চিত্রের দিকে যদি ফিরে আসি, যদি ভেন চিত্রের দিকে ফিরে আসি, তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ধরলাম এটা হচ্ছে আমাদের সেই ইউনিভার্সাল সেট। এখন এটার ভিতরে আমাদের এ একটা সেট আছে এবং বি আর একটা সেট আছে, এ একটা সেট এবং বি আর একটা সেট। এখন দেখো এ সেট এবং বি সেট, বি সেটের এলিমেন্ট হচ্ছে কি কি? বি সেটের এলিমেন্ট হচ্ছে 2 3, তাহলে 2 এবং 3 লিখলাম। আর এস এর এলিমেন্ট হচ্ছে তোমার 1 2 3 4, তাহলে 1 এবং 2 লিখলাম। তাহলে দেখো আমরা যেটা বলতে যাচ্ছি যে এই এ ইউনিয়ন বিটা হচ্ছে এই পুরো অংশটা, অর্থাৎ আমি যদি সংখ্যা না দিয়ে যদি এরিয়ার মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট, তাহলে সেক্ষেত্রে দেখো এ এবং বি সেটের ভিতরে কমন এরিয়া হচ্ছে এটা, আবার আনকমন এরিয়াটা হচ্ছে বাইরের গুলা। তাহলে এই পুরোটা মিলিয়েই হবে কি? এই পুরোটা মিলিয়েই হবে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে বলো তো এ ইউনিয়ন বি প্রাইম, অথবা যদি আমরা বলি এ ইউনিয়ন বি, আমার কলমে একটু প্রবলেম করতেছে, কমপ্লিমেন্ট, এই জায়গাটা কোনটা হবে? তাহলে এই জায়গাটা হবে এই যে বাহিরে যে জায়গাটা, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, এখানে আসলে কালারের অপশনটা কোথায় আছে? ওকে, সো আমরা ব্লু কালার পিক করতেছি। তাহলে দেখো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জায়গাটা হচ্ছে কোনটা? এ ইউনিয়ন বি বাদ দিয়ে যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে তোমার এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই জায়গাগুলো কিন্তু চিহ্নিতকরণ এমসিকিউ তো অবশ্যই আসবে এবারে, সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। ওকে, সো আমরা আশা করি কমন আনকমন এলিমেন্ট গুলো কিভাবে সংযোগ সেটে কাজ করে সেটা বুঝতে পারছি। তাহলে চলো এবারে
আমরা যদি সি এবং ডি দুইটা সেট দেওয়া আছে 3, 4, 5 এবং ডি ইকুয়াল টু 4, 6, 8, এখানে সি ইউনিয়ন ডি এর ভ্যালু কত একটু কাইন্ডলি বলে দাও। সবাই পারবা, এটা আমার করার দরকার নেই, সবাই পারবা, এটা বলে দাও, এটা কত উত্তর এটা একটু বলে দাও। সি এর ভ্যালু হচ্ছে 3, 4, 5 এবং ডি এর ভ্যালু হচ্ছে 4, 6, 8, এটার ভ্যালু কত একটু বলে দাও সবাই, এটা একটু বলে দাও সবাই। একজন লিখতেছে হচ্ছে, আচ্ছা আমার কাছে মেবি কমেন্ট গুলো একটু একটু পরে আসে, সো আমি একটু ওয়েট করি। সো একজন লিখেছো 3, 4, 6, 3, 4, 5, 6, 8, এক্স্যাক্টলি, হ্যাঁ 3, 4, 5, এখানে অলরেডি 4 কমন ছিল, 6, 8, তাহলে কি কি হবে 3, 4, 5, 6, 8। আচ্ছা ভাইয়া, যদি এটাকে আমি ভেন চিত্রে প্রকাশ করতে বলতাম তাহলে কি পারা যেত না? এটাকে ভেন চিত্রে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এমসিকিউ তে, তোমরা এগুলো এক লাইনেই পারবা ম্যাথ গুলা সিকিউ এর জন্য, বাট এমসিকিউ এর জন্য এতটা গুরুত্ব দিচ্ছে আমি, কারণ এমসিকিউ তে ভুল করলে মানে একটা একদম এক মার্ক চলে গেল তোমার লাইফ থেকে। সো এটা এটা করা যাবে না। এবং সিকিউ তে কতটা প্রশ্ন জটিল করবে কি করবে না সেটা কিন্তু আমরা জানি না, বাট এমসিকিউ তে কোনখান থেকে হচ্ছে জটিল করতে পারে সেটা তোমরা নিজেরাই ভালো করে জানো। সো এই ধরনের জায়গাগুলোতে গ্যাঞ্জাম করা যাবে না, ঝামেলা করা যাবে না। সো দেখো, আমরা যদি এটাকে ভেঞ্চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো আমরা দুইটা সেট নিলাম। এখন দেখো তো এখানে 3, 4, 5 যদি এটাকে যদি সি সেট দেই, এটাকে যদি ডি সেট দেই, তাহলে সেক্ষেত্রে 3, 4, 5, তাহলে সেক্ষেত্রে এখানে কমন উপাদান 4, তাই আমরা 4টা দিলাম এখানে, আর 3, 5 এদিকে দিলাম, আর 6, 8 এদিকে দিলাম। তাহলে দেখো এই পুরো এরিয়ার মধ্যে, এই পুরো এরিয়ার ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে 3, 4, 5, 6, 8। তাহলে সেক্ষেত্রে এ না, সি ইউনিয়ন ডি, সি ইউনিয়ন ডি ইকুয়াল টু হবে হচ্ছে 3, 4, 5, 6, 8। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, হ্যাঁ আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ভেন চিত্র একটু বুঝান। আমি ভেন চিত্রের উপরে আগামী লেকচারটা অর্থাৎ সেট ও ফাংশন 3 পুরোটাই ভেন চিত্রের উপরে নিব, যত ম্যাথ হওয়া পসিবল। আমি তোমাদের অনেকেই হয়তো এখানে যেহেতু সাধারণ গণিত, তাহলে অবশ্যই এখানে সায়েন্স আর্টস, সায়েন্স, হিউম্যানিটিস এবং হচ্ছে বিজনেস স্টাডিজ সবাই আসো আশা করি। সো আমি চেষ্টা করবো আলটিমেটলি হচ্ছে ওইভাবে করি, আলটিমেটলি যাতে তোমাদের কোথাও আটকে না পারে সেভাবে করি। আমি ভেন চিত্রের ম্যাথগুলো করাবো আর কি, সেটা পরবর্তী লেকচারে আমরা ভেন চিত্র দেখতে পাবো আর কি। আজকে আমরা মোটামুটি সেটের ম্যাক্সিমাম জিনিস শেষ করবো, শুধুমাত্র ভেন চিত্র টপিকটা বাকি রাখবো, ওটা আমরা 3 নাম্বার লেকচারে পড়বো এবং আমাদের পরবর্তীতে 4 নাম্বার লেকচারে পুরো ফাংশন শেষ করে দিব আমরা ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো এবার আমরা ইন্টারসেকশন অফ সেট অথবা সেট সেট এইটা কি জিনিস সেটা একটু দেখি আমরা। তো তোমরা সবাই জানো যে ইন্টারসেকশন অফ সেট মানে হচ্ছে অনলি কমন এলিমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করব, অনলি কমন এলিমেন্ট। আচ্ছা, একজন নিশ্চয়ই ভাই ভেন চিত্র আঁকতে হবে কিনা? না, ভেন চিত্র নট নেসেসারিলি এখানে ভেন চিত্র আঁকতে হবে না, বাট তারপর আমি তোমাকে বলে রাখলাম যে এমসিকিউ তে যদি ভেন চিত্র আসতো, যে যদি বলা হতো যে এই সম্পর্কটা সঠিক রিপ্রেজেন্টেশন নিচের কোনটি, তাহলে যদি তুমি বলতে পারো, এবং পরবর্তী লেকচারে যেহেতু আমরা ভেন চিত্র করবো সেজন্য আস্তে আস্তে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি ভেন চিত্রের ম্যাথ গুলো আর কি, যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমরা চলে আসি ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেটটা অনলি কমন এলিমেন্ট থাকবে, এখানে কমন বানানটা ভুল আসছে, সো ফরগিভ আস ইনক্লুডিং মি অ্যান্ড মাই টাইপরাইটার। সো যাক, কমন এলিমেন্ট গুলোতে যদি হচ্ছে আমরা নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এ এবং বি যদি দুইটা সেট হয়, তাহলে এ ইন্টারসেকশন বি হবে এমন একটা সেট যেই সেটের ভিতরে এ এর সদস্যগুলোও থাকতে হবে এবং বি এর সদস্যগুলোও থাকতে হবে, মাস্ট। এখানে মাস্ট, আগেরটাতে ফ্লেক্সিবিলিটি ছিল। এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ তে থাকলেও থাকতে পারে, বি তে থাকলেও থাকতে পারে। এখানে কি ফ্লেক্সিবিলিটি ছিল, বাট এখানে কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি নাই। তার মানে কি এ এর উপাদানগুলো থাকতে হবে এবং ওই উপাদানগুলো বি তেও থাকতে হবে, তাহলেই তুমি ওই উপাদানগুলোকে সিলেক্ট করতে পারবা। সো এটা মনে রাখবা। তাহলে চিন্তা করো, যদি আমরা ভেন চিত্রে এটাকে রিপ্রেজেন্ট করতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে দেখো এ যদি একটা সেট হলো এটা এবং বি সেটে একটা জিনিস হলো এটা, তাহলে সেক্ষেত্রে দেখো তো কমন অংশ হচ্ছে এতটুকু, তার মানে এইটুকু অংশই হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা ভাইয়া একটু বলো তো, আচ্ছা একটু বলো তো এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম জায়গাটা কোনটা? এ ইন্টারসেকশন বি প্রাইম জায়গাটা কোনটা এটা একটু বলো তো সবাই। যদিও দেখা তোমরা আসলে আইকা দেখাইতে পারবা না, তা আমি হচ্ছে একটু হেল্প করি। সেটা হচ্ছে এখানে যদি এ সেট হয়, এখানে যদি বি সেট হয়, এ সেট এবং বি সেট হয়, তাহলে সেক্ষেত্রে এ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এই জায়গাটা হবে হচ্ছে, আমাদের ছিল হচ্ছে এ ইন্টারসেকশন বি এইটুকু, তাহলে এইটুকু বাদ দিয়ে রিমেইনিং যে পার্টটা থাকবে সেই অংশটা হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে সেক্ষেত্রে এইটুকু বাদ দিয়ে বাকি যে রিমেইনিং জায়গাটুকু থাকবে সেইটুকু জায়গা হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি
হোল প্রাইম। ব্যাপারটা কিরকম না? একটু সবাই বলো তো, একটু সবাই বলো তো। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া এ এ বাদ বি এবং এ মাইনাস বি এই দুইটা কি একই? এটা বললাম না যে দুইটার কাজ অলমোস্ট একই রকম, বাট দুইটার বিশেষ ক্ষেত্রে দুইটার মিনিং ডিফারেন্ট হয়। এটা আমি হচ্ছে একটু হয়তো তুমি ভিডিওটা মিস করছো প্রথম দিকে, একটু যখন ক্লাস শেষ হবে তখন প্রথম দিকেরটা একটু টেনে দেখো, তাহলেই বুঝতে পারবো। আমি একদম অনেক ডিটেলসে বলছি এটা। ওকে, সো যাই হোক, আমরা আলটিমেটলি এটা বুঝতে পারছি যে এ ইন্টারসেকশন বি প্রাইম জায়গাটা কোনটা সেটা আমরা বুঝতে পারছি। ওকে, কমন জায়গা বাদে বাকি যেগুলো, এই তো ইফতি খান পারছে, দেন হচ্ছে সাব্বির আহমেদ ভাইয়া পারছে, পারুল আক্তার পারছে। ওকে ওকে, অনেকেই পারছো, ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে চলো আমরা একটা ঝটপট একটা ম্যাথ করে ফেলি। বলো এই ম্যাথটা কত হওয়া উচিত, আমাকে হেল্প করো ম্যাথটা করতে। এখানে p ইকুয়াল টু ছিল x belongs to natural numbers of n such that 2 is less than x is less than or equal 6। তাই দেখো এইটা কত হবে একটু বলো, পি সেটটা বলো কত, তাড়াতাড়ি বলো, আমি করতে যাচ্ছি না, তোমরা পি সেটটা বলো, পি সেটটা কত হবে, পি সেটটা কত হবে একটু বলো। আমি ওয়েট করতেছি তোমাদের জন্য। পি সেটটা কত হবে একটু বলো তো। পিতে দেখো এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের ভিতরে আমরা জানি 1 2 3 4 5 6 এগুলো থাকে, তাই না? তাহলে এগুলো মধ্য থেকে যে সকল সংখ্যা 2 থেকে বড় এবং 6 এর সমান বা 6 থেকে ছোট, অনেকেই লিখছো, আমি এখান থেকে লিখে ফেলি। দেখো একজন লিখছে হচ্ছে 3 4 5 6, 3 4 5 6, এক্স্যাক্টলি 3 4 5 6। তাহলে অনুরূপভাবে আমরা, এই তো একজন হচ্ছে অলরেডি আনসার করে ফেলছে, 4 6 হচ্ছে আনসার, সুমনা আফরিন। থ্যাংক ইউ আপু, তুমি হচ্ছে গিয়ে একদম তাড়াতাড়ি করে ফেলছো, এটা তোমার ক্রেডিট। সো আমরা যদি একটু আস্তে আস্তে করতে যাই, আমরা একটু স্লোতে আগাচ্ছি। সো কিউটা হচ্ছে তোমার এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা। তার মানে কি, এক্সটা ন্যাচারাল নাম্বার, এক্সটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কি কি বলতো? জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, তাই না? তো 2 4 6 8 10। এখন যে সকল জোড় সংখ্যা 8 থেকে ছোট এবং 8-এর থেকে বড় এবং একই সাথে কি ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার শুরু কোথা থেকে? 1 থেকে শুরু। তাহলে সেক্ষেত্রে আমরা 2 4 6 8 10, এইটা 2 4 6 8 এই চারটাই হবে হচ্ছে কি আমাদের এলিমেন্ট। সো 2 4 6 8 এটা হচ্ছে কি আমাদের কিউ সেটের এলিমেন্ট। তাহলে বলো, যদি আমরা পি ইন্টারসেকশন কিউ করতে চাই তাহলে কি হবে বলো তো? শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো আমাদের নিতে হবে। তাহলে দেখো 3 4, এখানে 4 কমন, 4 কমন, এখানে 6 কমন, 6 কমন। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরে শুধুমাত্র 4 এবং 6 হবে। সো আমরা কি বুঝতে পারছি? এক্স্যাক্টলি, অনেকেই লিখতেছো পি এবং কিউ কে আলাদা করে এবং আনসারও লিখলা। এমডি সাফওয়ান হোসাইন, থ্যাংক ইউ ভাইয়া। শারমিন সুলতানা, থ্যাংক ইউ। লাইলা আরজু, থ্যাংক ইউ। আহসানুল কবির, তুমি কিউ এর ভ্যালু বের করছো, সো তুমি পি ইন্টারসেকশন কিউ এর ভ্যালুটাও বের করে ফেলো। সো আমাদের কমেন্টেই আমরা ম্যাথ করে ফেলবো। ওকে, সো আশা করি আমরা এই ধরনের ম্যাথ আসলে পারবো। এখন কথা হচ্ছে এখানে যে প্যাচটা দিতে পারে সেটা হচ্ছে পি ইকুয়াল টু, হয়তো পরীক্ষায় এভাবে দিতে পারে, x such that x belongs to a real number এবং 2 is less than x is less than 6। তখন আসলে আমাদের এলিমেন্টটা কত হইতো? যদি ন্যাচারাল নাম্বার না দেয়া থেকে যদি হচ্ছে রিয়েল নাম্বার দেওয়া থাকতো, তখন আমাদের কোনটা কোনটা হতো? এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা পসিবল? আগে আমাকে এটা বলবা, এটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় কিনা? পি সেটকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যেত কিনা যদি ন্যাচারাল নাম্বারের বদলে রিয়েল নাম্বার থাকতো? একটু বলো। অনেকেই লিখতেছো আনসার, বাট একটু বলো যে পিটা যদি ন্যাচারাল নাম্বার না থেকে যদি রিয়েল নাম্বার থাকতো, তাহলে এটাকে কি তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারতাম? এটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারতাম? একটু কাইন্ডলি আমরা বলে ফেলি। নো, এটাকে আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় না। কারণ কি? থ্যাংক ইউ, অনেকেই বলতে পারতেছে, আমি এর উত্তরটাই চাচ্ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকেই পারো এখানে, আসলে সবাই আসলে অনেক ব্রিলিয়ান্ট। আমরা আশা করি আমরা পরীক্ষা তো কাঁপায় দিতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, আচ্ছা, একজন লিখছে যে যেত তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে আপু তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য ফার্স্ট যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটা এলিমেন্টকে ধরে 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 তোমার কমা কমা বসিয়ে লিখতে হবে। বাট যদি তুমি রিয়েল নাম্বার বসাও তাহলে
2 এবং 3 এর মাঝখানে কিন্তু অসংখ্য রিয়েল নাম্বার আছে। 2 এবং 3 এর মাঝখানে কিন্তু অসংখ্য রিয়েল নাম্বার আছে। সো তখন কিন্তু তুমি 2 এবং 3 এর মাঝখানে যে ইনফাইনাইট সংখ্যক যে রিয়েল নাম্বার আছে সেটা কিন্তু তালিকাবদ্ধতে ধরতে পারতা না, যদি না এখানে অন্য কোনো শর্ত দেওয়া থাকতো। তো সেই জন্য এটাকে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যেত না। তখন যেটা করতে হতো, এইটা নিয়েই কাজ করতে হতো, অর্থাৎ 2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 6। এখন এটাকে যদি আমরা সেট আকারে বা এটার এলিমেন্ট গুলো যদি দেখাইতে চাই, তাহলে আমাদেরকে লাগবে হচ্ছে কি, সংখ্যা রেখা লাগবে। এখানে ধরো 0, এখানে 1 2, এটা 2 থেকে শুরু, 3 4 5 6 7, এটা 6। তাহলে দেখো 2 থেকে শুরু আর 6 এ গিয়ে শেষ, এবং এটা এই বরাবর। তাহলে এই এলিমেন্ট গুলো হচ্ছে কি, এই এলিমেন্ট গুলো হবে হচ্ছে পি সেটের সদস্য। এখন এই এলিমেন্ট গুলো হচ্ছে পি সেটের সদস্য। এখন দেখো তো, তাহলে যদি কিউ সেটটাকে এখানে এভাবে ডিফাইন করা থাকতো যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার such that x less than or equal to 8, এখানে জোড় সংখ্যা কথাটা মনে করলাম মিসিং ছিল, বা আমরা মনে করলাম যে জোড় সংখ্যা কথাটা নাই, তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে দেখো এটা রিয়েল নাম্বার এবং 8 থেকে ছোট, তার মানে 8 থেকে ছোট যে কোনো রিয়েল নাম্বারই তো অবশ্যই হইতো, তাই না? তাহলে আমি যদি এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করি, 8 থেকে ছোট যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এখানে আমরা 8 পর্যন্ত যাব। সো 8 সহ 8 থেকে ছোট, তার মানে এদিককার যতগুলো সংখ্যা হতে পারে, অর্থাৎ 8 থেকে ছোট বাম দিকে, 8 থেকে বাম দিকে যত সংখ্যা হতে পারে সবগুলোই হচ্ছে আমাদের কিউ সেটের এলিমেন্ট। তাহলে বলো এই দুইটার ভিতরে কমন এলিমেন্ট কোনগুলো থাকতো? এই দুইটার ভিতরে কমন এলিমেন্ট থাকতো কিন্তু এইটুকু পোরশন, তাই না? এইটুকু পোরশন পি এর ভিতরেও আছে, আবার এইটুকু পোরশন কিউ এর ভিতরে আছে। তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের পি ইন্টারসেকশন কিউ এটার মান কত হইতো? এটার মান হয়ে যেত হচ্ছে পি। দেখো পি এর ভিতরে যা আছে সেটা কিন্তু কিউ এর ভিতরেও আছে, এবং কিউ এর ভিতরে কিন্তু পি এর উপাদানের থেকে বেশি আছে। তাহলে যদি আমাদের কমন উপাদান নিতে হবে, তাহলে কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু আমরা পি বলতাম। বাট যদি বলতো পি ইউনিয়ন কিউ, এটা যদি বলতো, তাহলে দেখো যে আমাদের পি এবং কিউ এর কমন আনকমন সম উপাদানগুলো নিতে হতো। তার মানে কি, একদম 8 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত নিতাম। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা উত্তর পেতাম কিউ। সো এই যে লাস্টের যে দুইটা ব্যাপার, এই দুইটা ব্যাপার কি বোঝা গেছে? যদি ন্যাচারাল নাম্বার না থেকে কোনো কারণে রিয়েল নাম্বার থাকতো, একটু ভালো করে একটু মাথাটা ঠান্ডা করে বিবেচনা করো, তাহলেই বুঝতে পারবা এই জিনিসটা কি বোঝা গেছে কিনা। এটা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, বুঝি নাই ভাইয়া, ওকে, আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে হচ্ছে বেটার হবে। ওকে, সো আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। এটাকে এই পোরশনটুকু মুছি। একটু আমাকে সময় দাও, আমার মুছতে একটু টাইম লাগবে। আচ্ছা, অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারো নাই। তো আমি সবার উদ্দেশ্যে আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এই ধরনের ম্যাথ এমসিকিউতে, সরি, তোমাদের বইয়ে প্র্যাকটিস প্রবলেমে একেবারেই কম আছে। একটা আমি দেখছিলাম সম্ভবত আছে, বাট পরীক্ষায় আসে। সো পরীক্ষায় আসার মতো ম্যাথ এবং আটকানোর মতো ম্যাথ, সো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, সো দেখো আমরা কি বললো এখানে, পি সেটটা এই যে জিনিসটা ছিল এটাই হুবহু, বাট শুধুমাত্র এখানে ন্যাচারাল নাম্বারের জায়গায় রিয়েল নাম্বার কথাটা লিখছে। এখন আমার কথা হচ্ছে, ভাইয়া ন্যাচারাল নাম্বার তো মনে করো 1 2 3, কিন্তু রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার 1 2 3 তো এগুলো আছেই, সাথে 1 এবং 2 এর মাঝখানে কিন্তু ইনফাইনিট সংখ্যক রিয়েল নাম্বার আছে। 1.2 হতে পারে, 1.5 হতে পারে, 1.0007 হতে পারে, 1.659 হতে পারে, মানে এরকম অসংখ্য সংখ্যা হতে পারে 1 2 এর মাঝখানে। এই জন্য রিয়েল নাম্বার থাকলে খুব সহজেই আমরা এক বাক্যে বা এক দেখায় আমরা বলে দিতে পারবো না যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব। অবশ্যই সম্ভব, বিশেষ ক্ষেত্রে সম্ভব, সেখানে আরো কন্ডিশন দেওয়া থাকতে হবে। বাট এই স্পেসিফিক এই ক্ষেত্রে আমরা এইটুকু প্রশ্ন নিয়ে কাজ করব, যে রিয়েল নাম্বার এবং 2 থেকে বড়, 6 থেকে ছোট। তাহলে যেটা আমরা করব, আমরা একটা সংখ্যা রেখা নিব। আমরা সংখ্যা রেখা নিয়ে 0 চিহ্নিত করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে -1 2 -2 -3 -4 -5 এদিকে গেল। তাহলে দেখো আমাদের যে সংখ্যাটা ছিল 2, সেটা ছিল, এটা হচ্ছে 0, তাহলে 1 2, এটা হচ্ছে কি আমাদের সেই 2, আর 6 কোনটা? 3 4 5 6, তার মানে এটা হচ্ছে কি সেই 6। এবং যেহেতু আমরা জানি কি যে 6 কে সহ, তাই আমরা এটাকে গাঢ় করে দিলাম। তাহলে এইটুকু পোরশন হবে হচ্ছে কি আমাদের পি সেটের সদস্য, তাই না? এইটুকু অংশ হচ্ছে আমাদের পি সেটের সদস্য। এইটুকু কি ক্লিয়ার সবার জন্য?
এইটুকু ক্লিয়ার সবার জন্য? পি সেটটা কি বোঝা গেছে যদি এখানে রিয়েল নাম্বার থাকতো? একটু বলি আমরা। জি হ্যাঁ, এটা বলা যেত। ওকে, এবার হচ্ছে কি আমরা কিউ কিউ সেটটার কথা যদি চিন্তা করি, কিউ সেটটা বলছে কি যে কিউ সেটটা রিয়েল নাম্বারের এলিমেন্ট এবং সেটা 8 এর সমান এবং 8 থেকে ছোট। তাহলে আমরা 8 কে খুঁজে বের করি। আমাদের 8টা ছিল এইটা, এটা ছিল আমাদের 8, তাহলে এটা 8, এটা 6 ছিল। তাহলে 8 এর সমান এবং 8 থেকে ছোট, তাহলে বলো তো কোনটুকু এলিমেন্ট হবে? এই যে 8 থেকে ছোট এবং এদিকে বাম দিকে যেতেই থাকবে, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, বাম দিকে যেতেই থাকবে, 8 থেকে শুরু করে বাম দিকে যেতেই থাকবে। তাহলে এই যে সেটটা, লাল যে সেটটা, লালটা হচ্ছে গিয়া কিউ আর নীলটা হচ্ছে গিয়া পি। এখন বলো লালটা তোমার নাকি নীলটা তোমার নাকি দুইটাই তোমার, সেটা বলো। যদি হচ্ছে আমরা পি ইন্টারসেকশন কিউ করি, যদি আমরা পি ইন্টারসেকশন কিউ করি তাহলে কি লালটাকে নিবা নাকি নীলটাকে নিবা বলো? পি ইন্টারসেকশন কিউ করলে আমরা লালটাকে নিব নাকি নীলটাকে নিব? একটু ডিলে হয় আসলে। আহ, আচ্ছা, তো আমি এটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, নীলটাকে নিব। হ্যাঁ, একজন ঠিক কথা লিখছে যে দেখো আমাদের পি ইন্টারসেকশন কিউ কোনটুকু ছিল? পি ইন্টারসেকশন কিউ ছিল, পি ইন্টারসেকশন কিউ ছিল হচ্ছে তোমার শুধুমাত্র কমন গুলো। তাহলে দেখো এখানে পি পি অংশটুকু শুধুমাত্র লাল এবং নীলের ভিতরে কমন আছে, এই জন্য আমরা এখানে পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে পি লিখবো। বাট যদি বলতো যে পি ইউনিয়ন কিউ, তখন আমরা কোনটুকুকে নিতাম? তখন কিন্তু আমাদেরকে হচ্ছে কি নিতে হতো বলতো? তখন কিন্তু আমাদেরকে কিউটাকে নিতে হতো, কারণ কি কিউ এর ভিতরে কমনটাও আছে, আনকমন গুলাও আছে, তখন আমাদের হইতে হচ্ছে গিয়ে কিউ। সো দেখো অনেকেই ভুল করে এই ন্যাচারাল নাম্বারের জায়গায় যদি আর দিত তাহলে কিন্তু একদম ফুললি অনেকেই ভুল করতাম। সো এই ভুলটা করা যাবে না। এই যে এখানে আলটিমেটলি অনেকেই বলতেছে যে ভাইয়া এটা তো 6 এর বাচ্চা মনে হইতেছে আমাদেরকে, যতটা একদম ধরে ধরে পড়াচ্ছেন, বাট এইগুলাতেই ভুল করে ফেলে ফলা ভাই। সো আমাদের দায়িত্ব হচ্ছে ভুলটাকে ধরাই দেওয়া। সো চলো আমরা হচ্ছে গিয়ে শুরু করি, পরবর্তী টপিকটাতে চলে যাই। এইটুকু টপিক নিয়ে কারো কোনো সমস্যা? এইটুকু টপিক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? অনেকেই নামাজের জন্য ব্রেক চাচ্ছ, বাট আসলে আমাকে উপর মহল থেকে, যেহেতু ক্লাসটা 5:30 পর্যন্ত হওয়ার কথা এবং আমাদের এনাফ টাইম থাকে আসরের নামাজ পড়ার জন্য, সেই জন্য আসলে নামাজের জন্য কোনো ব্রেক বা এই টাইপের কিছু দিতে বলা হয়নি। বাট তারপরও তোমরা যারা নামাজের জন্য ব্রেক চাও, অবশ্যই নামাজটা মুসলমানদের জন্য আগে, সো তোমার নামাজটা পড়ে আসতে পারো। যেহেতু ভিডিওটা থাকতেছেই, সো ভিডিও তো অবশ্যই থাকবে, লেকচার শিটও থাকবে, সো নামাজটা পড়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ওকে, ওয়েলকাম ওয়েলকাম আপু, ওয়েলকাম। ওকে, চলো আমরা তাহলে হচ্ছে পরবর্তী টপিক শুরু করি। আমরা হচ্ছে গিয়ে বইয়ের একটা কাজ করে ফেলি। বইয়ে তো অনেক ধরনের কাজ থাকে, বাট কেউ আমরা কাজগুলো করি না। তো চলো বইয়ের সেই অবহেলিত কাজগুলো থেকে ছোট্ট একটা কাজ আমরা করে ফেলি। তো দেখো এখানে বলেছি কি ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু 1 3 5 9 7 11 এবং ই ইকুয়াল টু বললো 1 5 9, এফ ইকুয়াল টু বললো 3 7 11। এখন এখান থেকে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট নির্ণয় করো। সো তোমাদেরকে আমি 3 থেকে 4 মিনিট টাইম দিলাম, এটা বলো এটা কি তোমরা করবা নাকি আমাকে করে দিতে হবে? এটা পারবা না করতে? এটা কি আমার করে দিতে হবে নাকি তোমরা করতে পারবা? ওকে, যারা নামাজ পড়ে আসছো তারা, তাদেরকে আসলে কি বলবো, তারা অনেক ভালো একটা কাজ করে ফেলছো, ধন্যবাদ তাদেরকে। আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযাকা দান করুক। আচ্ছা, আহ ওকে, এই যে এইখানে এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না যে একজন বলছে ক্লিয়ার অ্যাজ ওয়াটার আর তুমি লিখলা না তোমার ওয়াটার পলিউটেড। তুমি কি দেখছো ওর ওয়াটার খেয়ে? কি ধরনের কথাবার্তা বলতেছো? এই ধরনের আজাইরা জিনিসপাতি কমেন্ট করা থেকে বিরত থাকবা। সো আমরা পড়ালেখায় একটু ফিরতে চাই। আলো ইউনিভার্সাল সেট দেওয়া আছে এখানে 1 3 5 7 9 11, ইকুয়াল টু দেওয়া আছে 1 5 9, এফ ইকুয়াল টু দেওয়া আছে 3 7 11। সো আশা করি অনেকেই পারবা। সো আমি একটু তাড়াতাড়ি ফাস্ট করে ফেলি এটা, যেহেতু এখানে দেওয়া আছে, সো আমি করে ফেলি এটা। ইউনিভার্সাল সেট ইকুয়াল টু দেওয়া আছে এটা। সো আমরা যখন হচ্ছে ই কমপ্লিমেন্ট সেট বের করব, ই কমপ্লিমেন্ট সেট হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস হচ্ছে গিয়ে ই সেট। তাহলে দেখো ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা ই সেটকে বাদ দিই তাহলে 1 বাদ, 5 বাদ আর 9 বাদ, তাহলে থাকে কি বলতো 3 7 এন্ড 11 থাকে, 3 7 এন্ড 11 থাকে। আচ্ছা আমি কি ঠিক লিখলাম একটু বলো তো? আমিও কিন্তু মানুষ, আমারও ভুল যেতে পারে, এই জন্যই তোমরা আসো। আমি একা আর তোমরা বিনিময়ে হচ্ছে 200 জন আসো এখানে।
সো তোমাদের চোখে কিন্তু কোনো ভুল ফাঁকি দিয়ে যেতে পারবে না। সো তোমরা অবশ্যই আলটিমেটলি অনেক সময় দেখা যায় ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, অনেক সময় বলি একটা বাট লিখতে গিয়ে হয়তো অন্য কিছু লিখে ফেলি। So, একটু ধরিয়ে দিবা যদি কোনো কারণে এরকম হয়ে যায়। ওকে, সো একজন লিখে ফেলেছো 3711, থ্যাংক ইউ ভাইয়া। জহিরুল ইসলাম, তুমি তো অনেক ভালো পারো ম্যাথ। ওকে, সো আমরা যদি এভাবে করে এফ কমপ্লিমেন্ট বের করতে চাই, এফ কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এফ সেটকে বাদ দিব। ইউনিভার্সাল সেট থেকে যদি এফ সেটকে বাদ দিই তাহলে দেখো 3 বাদ, 7 বাদ, 11 বাদ, তাহলে কি কি থাকে বলো তো? 1 5 9 থাকে, তাহলে 1 5 and 9 থাকে, তাই তো? 1 5 9 থাকে, এই তো, থ্যাংক ইউ। একজন লিখে ফেলেছো মোহাম্মদ আনাসউদ্দিন, সে লিখে ফেলেছো ই ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম ইকুয়াল টু 1 3 5 9 7 11। দেখি তো আমাদের সেটা, ও যেটা লিখেছে সেটা ঠিক আছে কিনা। ই সি কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমন আনকমন, তাহলে এখানে কমন এলিমেন্ট কিছুই নাই। সো ওই জন্য 3 1 3 5 7 9 11, 1 3 5 7 9 আর 11। তাহলে বলে ফেলো তো, হ্যাঁ তোমারটা হয়েছে আনাসুদ্দিন। এবার যদি হচ্ছে আমরা ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট লিখে ফেলি তাহলে এটা কত হবে বলো তো একটু। এক্স্যাক্টলি, দিনারুল ইসলাম লিখে ফেলেছে যে ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা সবাই তো পারো, তাহলে সেক্ষেত্রে আমরা হার্ড ম্যাথের দিকে অবশ্যই যেতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একজন একটু লিখছো যে আপু তোমার একটা নাম্বার মিস গেছে, তোমার হচ্ছে গিয়ে 1 3 5 7টা মেবি মিসিং ছিল, 7টা মিসিং, এক্স্যাক্টলি 7টা তোমার মিস গেছে, তুমি একটু ঠিক করে ফেলো। ওকে, আমরা অনেকেই লিখতে পারতেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব খুশি হলাম তোমরা যেগুলো সবগুলো পারতেছো এবং কমেন্ট লিখে ফেলতে পারতেছো, ধন্যবাদ সবাইকে। ওকে, সো চলো আমরা একটু নতুন একটা টপিকে চলে যাই, ক্রোমোজোর অ্যান্ড কার্তেশীয় গুণজ। তো তোমরা বায়োলজিতে ক্রোমোজোম কথাটার সাথে মানে পরিচিত আছো, আর ম্যাথে ক্রোমোজোর নিয়ে পরিচিত আছো, তাই না? তো ক্রোমোজোম এবং ক্রোমোজোর কাইন্ড অফ হচ্ছে জোড়ায় জোড়ায় আলটিমেটলি যে আমাদের বৈশিষ্ট্য নির্ণায়ক জিনগুলো থাকে, সো কাইন্ড অফ এখানেও আলটিমেটলি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মানগুলো জোড়ায় জোড়ায় থাকবে। ওখানে যেমন তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো জোড়ায় জোড়ায় থাকে, এখানেও তেমনি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন তো না, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকবে। সো দেখো এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, যেটা বলা হয়েছে যে ক্রোমোজোর মানে হচ্ছে দুইটি মান যদি একসাথে কোনো কিছু সংজ্ঞায়িত করে তবে তাদের ক্রোমোজোর বলা হয়, ঠিক আছে? দুইটাকে একসাথে ক্রোমোজোর বলা হয়। তো দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি, এরকম ভাবে যদি থাকে ব্র্যাকেট, যেটা বলা হলো এখানে যে ক্রোমোজোরের সর্বদা প্রথম বন্ধনী হয়, তার মানে প্রথম বন্ধনী দিয়ে দুইটা ভ্যালু যদি লেখা হয় কমা দিয়ে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে, এটাকে কি বলা হবে বলতো? এটাকে বলা হবে হচ্ছে ক্রোমোজোর, এটাকে বলা হবে হচ্ছে ক্রোমোজোর। তো সেই ক্রোমোজোরটা কি করবে? সেই ক্রোমোজোরটা কোনো একটা কিছুর মানকে ডিফাইন করবে, বাট সেই মানটাকে ডিফাইন করার জন্য ইন্টারনালি তার দুইটা ভ্যালু থাকবে, ইন্টারনালি তার দুইটা ভ্যালু থাকবে, ঠিক আছে? এই যে এরকম এই মানুষটার মতো হয়ে গেল এখানে একটা ইমোটিকন হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে কি তোমার একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, যেটার মাঝখানে একটা কমা থাকবে, এবং সেই কমার দুই পাশের যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু একটা বড় ভ্যালুকে বা বড় একটা কিছুকে রিপ্রেজেন্ট করতে পারবে। এটার এক্সাম্পল কোথায় আমরা দেখতে পাই? কোঅর্ডিনেট সিস্টেমে দেখতে পাই। কোঅর্ডিনেট সিস্টেম আমরা বলি কি যে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা এখানে যদি বলি একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য 2,3, বা ধরো 3,3 হয়ে গেল লেখাটা, তাহলে 3,3 পয়েন্ট যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই তাহলে 1 2 3, আবার 1 2 3, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে গেল তোমার হচ্ছে 3,3। তো দেখো এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে একটা ক্রোমোজোরের পয়েন্ট, তাই না? এই ক্রোমোজোরটা একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে। আর ওই যে যেটা বললাম যে ক্রোমোজোরটা হচ্ছে আচ্ছা, আমরা উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিই। হ্যাঁ, আমরা সেট ফাংশনকে অবশ্যই লাভ করি, আমিও লাভ করি, তোমরাও লাভ করো, বাট এটা যাতে আবার হচ্ছে বায়োলজির সাথে রিলেটেড না হয়ে যায় আর কি। হঠাৎ করে ক্রোমোজোরের সময় যখন আমি কথাটা উচ্চারণ করলাম আর যেন তোমাদের হচ্ছে লাভ রিয়াক্ট, হাহা রিয়াক্টের বন্যা বয়ে গেল, এটা কি বুঝলাম না। যাই হোক, আমরা পড়াশোনায় ফিরে আসি। বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই এবং আমরা পড়াশোনায় ফিরে আসি। ওকে, সো দেখো এখানে ছিল এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি। তাহলে এরকম যদি দুইটা ক্রোমোজোম থাকে তাহলে যেটা মিন করবে যে এটার ফার্স্ট উপাদানটা এটার ফার্স্ট উপাদানের সমান হবে, এটার সেকেন্ড উপাদানটা এটার সেকেন্ড উপাদানের সমান হবে। সো এখানে আমরা বলবো এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু কি বলবো? ওয়াই ইকুয়াল টু বি বলবো। সো এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে, এটা কিন্তু সলভ করে ফেলতে হবে এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু সলভ করে ফেলতে হবে। সো ক্রোমোজোমটাকে আমরা বুঝতে পারছি যে দুটি মান যদি একসাথে কোনো কিছুর বড় ভ্যালু ডিফাইন করে বা সংজ্ঞায়িত করে তো তাদেরকে একসাথে ক্রোমোজোর বলা হবে। এবং ক্রোমোজোরের ক্ষেত্রে প্রথম বন্ধনী ইউজ করা হয় এবং ক্রোমোজোরের দুইটা স্পেসিফিক ভ্যালু থাকে।
ঠিক আছে, যেহেতু জোর তাহলে দুইটা স্পেসিফিক ভ্যালু থাকবে। এবং এটা ম্যাথে অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা আমরা এখনই দেখতে পাবো। এই যে চলে আসলো, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা, তাই আমরা বুঝে নিলাম যেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোর একটা, এটা একটা ক্রোমোজোর। এখন যেটা আমি বললাম যে ক্রোমোজোরের উপাদানগুলো একটা একটাকে ডিফাইন করে, তাহলে দেখো এটার প্রথম উপাদানটা 6 কে ডিফাইন করবে, এটার দ্বিতীয় উপাদানটা এক্স মাইনাস ওয়াই কে ডিফাইন করবে। তাহলে এখান থেকে আমাদেরকে এক্স কমা ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে কাজ যেটা হচ্ছে, তোমাকে এখান থেকে দুইটা ইকুয়েশন বের করতে হবে। দুইটা ইকুয়েশন যদি তুমি বের করতে পারো, তাহলে আমরা কি জানি বলতো, যে কয়টা আননোন তোমার থাকে, দেখো এখানে আননোন কয়টা, এক্স ওয়াই দুইটা আননোন। তাহলে দুইটা সমীকরণ যদি তোমার কাছে থাকে, তাহলে দুইটা আননোন তুমি বের করতে পারবা। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি দুইটা সমীকরণ আমরা যদি ডিফাইন করতে যাই, তাহলে সেটা হবে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং 3 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এই দুইটা সমীকরণকে সলভ করতে পারবা না কে, একটু বলো। এই দুইটা সমীকরণকে সলভ করে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবা না কে, বলো। এই দুইটা সমীকরণকে সলভ করে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে পারবা। এই তো সুন্দর, একজন অলরেডি অ্যান্সার করে দিয়েছে, ফয়সাল আহমেদ কায়েস। এক্স ইকুয়াল টু 2 এন্ড ওয়াই ইকুয়াল টু 5 বলেছো। সো এটা যদি একটু আমি ক্যালকুলেটরে চেক করে দেখি এটা আসলে ঠিক হয়েছে কিনা, কারণ আমার উত্তরটা জানা নেই। সো আমি একটু ক্যালকুলেটরে চেক করে দেখি, তোমরাও বাকিরা করে ফেলো এটা কত আসা উচিত। ওকে, 1 মাইনাস 1 এন্ড 3, তাহলে 3 ব্যাপারটা কি তাই আসে? আহ, ব্যাপারটা কি তাই আসে? তুমি যেটা বললা সেটা কি হয়েছে? এক্স ইকুয়াল টু 2 এন্ড ওয়াই ইকুয়াল টু 5। একটু তোমার সবাই একটু এক্স্যাক্টলি, হ্যাঁ এই যে শাহরিয়ার হোসাইন, শাহরিয়ার হোসাইন সে লিখেছে এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, একজন লিখতেছে এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 5, তাকেও আবার সাপোর্ট করে আরেকজন লিখছে এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 5। বাট আমার মতে আসা উচিত এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 0। সো আমার ভুল যাচ্ছে নাকি তোমাদের ভুল যাচ্ছে, একটু কাইন্ডলি ক্রস চেক করে ফেলো। এখানে আলটিমেটলি হচ্ছে ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। সো একটু ভালো করে খেয়াল করি, আমরা হচ্ছে গিয়ে যারা লিখেছি যে x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 5 প্রায় তিনজনের মতো লিখে ফেলছো। সো তোমরা তিনজন একটু চেক করে দেখো তো তোমাদের ভ্যালুটা ঠিক আছে কিনা, একটু চেক করে দেখো। হ্যাঁ, আমিও, আমার কাছেও x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 0 আসছে। সো যারা আলটিমেটলি x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 5 বের করেছো, তাদের কোথাও একটু ভুল গেছে, বাট কোথায় ভুল গেছে একটু আমি এখন বুঝতে পারতেছি না, কারণ তোমরা কোথায় ভুল করছো। সো একটু চেক করে দেখো। সবারই x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 0 আসতেছে। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। সো এই ধরনের ক্রোমোজোরের ম্যাথ আসলে কি আমরা পারবো না? আশা করি পারবো। তো চলো আমরা হচ্ছে গিয়ে তাহলে কার্তেশীয় গুণজ যে টপিকটা সেখানে চলে যাই, কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজ টপিকটাতে আমরা চলে যাই। তো কার্তেশীয় গুণজ কি জিনিস? কার্তেশীয় গুণজ হচ্ছে গিয়ে, যদি আমরা এখানে যেটা বলা হয়েছে যে কার্তেশীয় গুণজে এই টাইপের চিহ্নকে গুণ করা হয়, মানে ধরো আমরা যে বলি 3 × 5, বীজগণিতে এটা একটা গুণ রিপ্রেজেন্ট করে। বাট যদি সেটের ক্ষেত্রে আমরা বা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা গুণ চিহ্নটাকে কমা দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন বা কার্তেশীয় গুণন বা কার্তেশীয় প্রোডাক্ট যে নামই ডিফাইন করো না কেন, এই দুইটা, এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা ডিফাইন করতে চাই দুইটা সংখ্যার মাঝখানে, তাহলে তাদের মাঝখানে কমা দিতে হবে এবং এই কমাটা দ্বারা একটাকে আরেকটা দ্বারা ক্রস প্রোডাক্ট করতেছি, এটা রিপ্রেজেন্ট করা হয়। একটাকে আরেকটা দ্বারা কমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে কি একটাকে আরেকটা দ্বারা ক্রস প্রোডাক্ট করতেছি। ওকে, এটা আবার কিন্তু ওই ভেক্টরের ক্রস প্রোডাক্ট না, কিন্তু এটা এই কার্তেশীয় গুণজের ক্রস প্রোডাক্ট আর কি। ওকে, সো যেটা এখানে বলা হলো যে কার্তেশীয় গুণজে কমা চিহ্নটাকে গুণ ধরা হয়, আর কার্তেশীয় গুণনের পরে ক্রোমোজোর পাওয়া যায়। আমরা যদি কার্তেশীয় গুণ করি, যে কোনো দুইটা সেটকে যদি কার্তেশীয় গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রোমোজোর পাবো। কিভাবে ক্রোমোজোর পাবো একটু ভালো করে খেয়াল করি। যদি আমরা বলি এ ইকুয়াল টু একটা সেট 1, 2 এবং বি হচ্ছে আরেকটা সেট 3, 4, কি বলা হলো, এ ইকুয়াল টু একটা সেট 1, 2 এবং বি ইকুয়াল টু আরেকটা সেট 3, 4, তাহলে যদি আমরা এই কাজটা করি যে এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বি অর্থাৎ যদি কার্তেশীয় প্রোডাক্ট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কত পাবো সেটা হচ্ছে কি আমরা একটু দেখি। এখানে দেখো ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এই 1 দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে, আবার এই 2 দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে। তাহলে দেখো 1 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 1 আর 3 মিলে 1, 3, আবার 1 দিয়ে যদি হচ্ছে আমরা 4 কে গুণ করি তাহলে 1, 4, 2 দিয়ে যদি হচ্ছে আমরা 3 কে গুণ করি তাহলে 2, 3 এবং 2 দিয়ে যদি হচ্ছে আমরা 4 কে গুণ করি তাহলে সেক্ষেত্রে 2, 4। তাহলে দেখো এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু একটা ক্রোমোজোর, এখানে যেটা পাচ্ছি সেটাও একটা ক্রোমোজোর,
এখানে যেটা পাচ্ছি সেটাও একটা ক্রোমোজোর, এবং সর্বশেষ যেটা পাচ্ছি সেটাও কিন্তু ক্রোমোজোর। তাহলে যেটা বলা হলো কার্টেসীয় গুণনের পরে ক্রোমোজোর পাওয়া যায়, কিন্তু কিন্তু কয়টা ক্রোমোজোর পাওয়া যায়, কিন্তু কয়টা ক্রোমোজোর পাওয়া যায়? এটা হচ্ছে দুইটা সেটের সদস্য সংখ্যাকে যদি তুমি গুণ করো, সে কয়টা তুমি ক্রোমোজোর পাবা। দেখো, এ সেটের সদস্য 2, বি সেটের সদস্য 2, 2 দিয়ে 2 কে গুণ করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। তার মানে তুমি 4টা ক্রোমোজোর পাবা। সিমিলার ওয়েতে যদি এ সেটের সদস্য সংখ্যা যদি 3টা হইতো, বি সেটের সদস্য সংখ্যা যদি তোমার 2টা হতো, তাহলে এ ক্রস বি তে তুমি সদস্য সংখ্যা পাইতে হচ্ছে 6টা, মানে 6টা ক্রোমোজোম তুমি পাইতা। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে হচ্ছে এখানে যে আলটিমেটলি ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে তোমাকে যদি বলা হয় এ ক্রস বি এর ক্রোমোজোম লিখো, এ ক্রস বি এর ক্রোমোজোম গুলো লেখো, বা এটার মানগুলো লিখো, তো যেটা করতে হবে তোমাকে প্রথমে ক্রোমোজোম গুলো লিখতে হবে 1,2, তারপরে 1,4, তারপরে 2,3, তারপরে হচ্ছে গিয়ে 2,4। এইটা হচ্ছে ক্রোমোজোম গুলো। এবার যেটা করতে হবে, সবগুলোর পরে একটা করে কমা দিতে হবে, সবগুলো ক্রোমোজোমের পর একটা করে কমা দিতে হবে, আর ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। যে ইনস্ট্রাকশন গুলো দিলাম এগুলোর একটাও যদি মিস যায়, একটাও যদি মিস যায়, তুমি কোথাও একটা কমা মিস করলা, এখানে মিস করলা, ভুল করে এখানে মিস করলা, তাহলে তোমার নাম্বার কাটবে, এবং ভালো মতো মানে ভালো পরিমাণের নাম্বার একটা কাটা যাবে, কারণ ক্রোমোজোমের শর্তে হচ্ছে এটা। সো আমরা আশা করি নাম্বার যাতে কাটা না যায় সেই জন্য চেষ্টা করব। সো এইটুকু ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? এইটুকু ব্যাপার তোমাদের কাছে কি ক্লিয়ার হলো? এক্স্যাক্টলি, যে শারমিন আক্তার একদম শুদ্ধভাবে লিখছে। থ্যাংক ইউ আপু তোমাকে। আচ্ছা স্যার, আরেকবার বলেন। জান্নাতুল মাও, ওকে। যদি আমাদের দুইটা সেট দেওয়া থাকে এ এবং বি, সেই দুইটা সেটকে যদি হচ্ছে কি আমরা ক্রস প্রোডাক্ট করি বা কার্তেশীয় গুণজ করি, তাহলে যেটা আমরা করব, আমরা এ সেট থেকে একটা এলিমেন্ট নিব এবং বি সেট থেকে একটা এলিমেন্ট নিব, গুণ করব। গুণ করা মানে কি, গুণের বদলে আমরা এখানে কমা দিয়ে দিব, যেটা বলা হলো যে কার্তেশীয় গুণজে গুণের পরিবর্তে কমা ব্যবহার করা হয়। তো দেখো, 1 দিয়ে 3 কে গুণ করলাম 1,3, 1 দিয়ে 4 কে গুণ করলাম 1,4, 2 দিয়ে 3 কে গুণ করলাম 2,3, 2 দিয়ে 4 কে গুণ করলাম 2,4। তাহলে সেক্ষেত্রে এই 1,3, 1,4, 2,3, 2,4 এই 4টা ক্রোমোজোম আমরা পাইলাম। এই 4টা ক্রোমোজোমকে কি করতে হবে, কমা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে পাশাপাশি, এবং ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা এ ক্রস বি এর মান পাবো। সো আশা করি আলটিমেটলি আমরা এটা বুঝতে পারছি। কি লিখছো যে ভাইয়া কমা দিয়ে না লিখে যদি সরাসরি গুণ গুণ করা হয় তাহলে হবে না কেন? আচ্ছা, না না না, কার্তেশীয় যেটা বললাম, যে আসলে প্রকৃতপক্ষে এই যে গুণন গুলো, এটা আসলে তোমার চলতি কথা যে আমরা বলি ভাই 5 দুগুণে 10, মানে গুণের যে নামটা থাকে না, 5 দুগুণে 10 বলি, বা ধরো 3 into 4 মানে হচ্ছে যে 3 4 12 বলি। তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার এটার গুণফল, তাই না? বাট কার্তেশীয় গুণে যে তোমার গুণফল পাওয়া যায় না, যেটা আমি যে একটু আগেই বললাম, যে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের ভিতরে একটা সম্পর্ক বলছিলাম না, যে দুইটি মান যদি একসাথে কোনো কিছু সংজ্ঞায়িত করে তাদেরকে ক্রোমোজোম বলা হবে। যেমন এই ক্ষেত্রে 2,3,3 তার একটা পয়েন্ট সংজ্ঞায়িত হচ্ছে। তুমি যদি বলো ভাইয়া যেহেতু কার্তেশীয় গুণজ, তার মানে আমি 3 into 3 করে 3 3 9 লিখলাম, আমি 9টা কি, 9টা কি কোনো পয়েন্টের ভ্যালু নির্দেশ করবে? ভ্যালু নির্দেশ করবে না কিন্তু। সো বীজগাণিতিক গুণজের কাজ একটা, ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণজের কাজ আরেকটা, আর এক্ষেত্রে ক্রোমোজোমের যে কার্তেশীয় গুণজ সেটা আবার আরেকটা। এক্ষেত্রে ক্রোমোজোমের কার্তেশীয় গুণজের ফলে যে ক্রোমোজোমটা পাওয়া যায়, সরি, সেটের কার্তেশীয় গুণজের ফলে যে ক্রোমোজোমটা পাওয়া যায়, সেই ক্রোমোজোমটা রিপ্রেজেন্ট করবে এক একটা করে পয়েন্ট, এক একটা করে পয়েন্ট নির্দেশ করে, বা আরো বিশাল কিছু ডিফাইন করে। যদি তোমার হচ্ছে এখানে যেমন এই ম্যাটটা আমরা করলাম, এখানে কি, এখানে আলটিমেটলি এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশির ভ্যালু আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই জন্য আলটিমেটলি আমরা দুইটা আলাদা আলাদা ভ্যালুকে একটা একটার সাথে রিলেটেড ওয়েতে বোঝানোর জন্য ক্রোমোজোম ব্যবহার করি, এবং এই জন্য কার্তেশীয় প্রোডাক্ট একটার সাথে একটার সাথে একটা সম্পর্ক আমরা লিঙ্ক করে দিই। সো এই জন্য কি করা যাবে না, এই জন্য গুণ করে লেখা যাবে না, ভুল করেও না, আর সজ্ঞানেও না। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা তাহলে এটা করে ফেলি, এটা এই যে এটা p = 1,2,3, q = 3,4,
আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বলো এখানে পি ইন্টারসেকশন কিউ এর ভ্যালু হচ্ছে আর, তাহলে পি ইন্টারসেকশন কিউ কত এটাকে বলে ফেলি আমরা। পি এবং কিউ এর ভিতরে কমন এলিমেন্ট হচ্ছে শুধুমাত্র 3, তাহলে সেক্ষেত্রে আমাদের পি ইন্টারসেকশন কিউ এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 3। এখন যেটা বললো পি ক্রস আর বের করার জন্য, তাহলে পি ছিল কত, পি ছিল তোমার 1 2 3, ক্রস আর ছিল কত 3। তাহলে দেখো 1 দিয়ে 3 কে গুণ করবো, তাহলে 1 3, 2 দিয়ে 3 কে গুণ করবো 2 3, 3 দিয়ে 3 কে গুণ করবো 3 3, এর মাঝখানে প্রোডাক্ট গুণ সরি কমা, আর ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। সো এটা হচ্ছে কথা আর কি। সো বোঝা গেল ব্যাপারটা, 1 3 2 3 3 3। সিমিলার হয়তো তোমরা হচ্ছে আর ক্রস কিউটা করে ফেলবা। যদি আর ক্রস কিউ হয় তাহলে আর এর ভ্যালু আমরা কত জানলাম, আর ক্রস কিউ। সো আর এর ভ্যালু কত ছিল, আর এর ভ্যালু ছিল তোমার 3 শুধুমাত্র, ক্রস কিউ এর ভ্যালু ছিল তোমার 3 4। তাহলে দেখো এখানে আমরা 3 3 পাবো, তারপরে আবার 3 4 পাবো, 3 4 পাবো, এদের মাঝখানে কমা হবে একটা, আর ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। এই হলো কথা আর কি। সো আশা করি আমরা বুঝতে পারছি, এগুলা নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো পরবর্তীতে যদি আমরা যাই, এই ম্যাথটা তোমরা করবা, এই ম্যাথটা তোমাদের করার কাজ। আর আমরা হচ্ছে গিয়া 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি বলতে আমার ব্রেক, আমি অনেকক্ষণ ধরে বক বক করতেছি। সো তোমরা এই ম্যাথটা করবা, এখান থেকে এক্স এবং ওয়াই ভ্যালুটা কত আসে, এবং আশা করি এটা তোমার মুখে মুখে করতে পারবা না, এটা করার জন্য এদের ক্যালকুলেটর লাগবে আর খাতায় করতে হবে। সো এটার ভ্যালুটা কত আসে একটু বের করে ফেলতে হবে, আমিও বের করি তোমরাও বের করো। 1/2 আছে, দেন 1/3 আছে, এটা ইকুয়াল টু আছে হচ্ছে 1, দেন 1/3 আছে, 1/2 আছে, আর ইকুয়াল টু আছে হচ্ছে কি 1। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু, আচ্ছা ওকে আমি কিন্তু বের করে ফেলছি। সো তোমাদের সাথে একটু মিলাতে যাচ্ছি, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা কত আসে সেটা একটু বের করে ফেলি আমরা। এক্স এবং ওয়াই এর ভ্যালু কত আসে সেটা একটু বের করে ফেলি আমরা। ফাতেমা ইয়াসমিন, হ্যাঁ তোমারটা ঠিক আছে আপু। আমরা একটু এটা করে ফেলি, যেটা আমি বললাম সেটা একটু করে ফেলি আমরা। অনেকে হয়তো করতে, আচ্ছা ক্যালকুলেটরে কিভাবে তাড়াতাড়ি করা যায়, এটা তো আসলে খুবই সহজ একটা জিনিস। এটা তো আসলে, আচ্ছা বলতেছি আমি ক্যালকুলেটরে কিভাবে তাড়াতাড়ি করা যায়। জাস্ট ইকুয়েশন সলভ করতে হবে, ইকুয়েশন সলভের টেকনিকটা যদি না জেনে থাকো তাহলে আসলে প্রবলেম, এখানে আসলে হাহারি এক দেওয়ার কিছু নাই। সো এটা আসলে সে বলতেই পারে, জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে তোমার ওই ইকুয়েশন সলভ করতে হবে আর কি। অনেকে হয়তো ইকুয়েশন সলভ জিনিসটা জানো না। আচ্ছা এখানে একজন বলতেছো 1.2 1.2, এখন হচ্ছে গিয়ে তোমার আমার আসতেছে 6/5। সো এটার ভ্যালু যদি তোমার 1.2 আসে, 1 মানে 1/, ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এটার ভ্যালু 1.2 এক্স্যাক্টলি, এটার ভ্যালু হচ্ছে 1.2। সো এটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেটরে করতে পারি, এটা আসলে ক্যালকুলেটরে করাটা কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে দুইটা ইকুয়েশন বানাতে হবে। সো x/2 প্লাস y/3 1 ছিল, এটা ইকুয়াল টু 1 x/3 প্লাস y/2। এখন এখান থেকে যদি দুইটা ইকুয়েশন আমরা যদি গঠন করতে চাই, ইকুয়েশনটাকে আমরা ভেবে লিখতে পারি না 1/2x প্লাস 1/3y ইকুয়াল টু, এটা কার সমান হবে, এটা এই 1 এর সমান হবে। আচ্ছা এখানে একটা আমি ভুল লিখছি, এই ব্র্যাকেটটা এখানে হবে। সো এখানে 1, আর তোমার হচ্ছে এখানে তোমার বাকি যে রিমেইনিং টার্মগুলো থাকে সেটা হচ্ছে 1/3x প্লাস 1/2 অফ y ইকুয়াল টু 1। এভাবে করে তুমি দুইটা ইকুয়েশন বানায় নিলা, ঠিক আছে। এরপরে যাদের এই ক্যালকুলেটরটা আছে, আমার কাছে তো আপাতত হচ্ছে তোমার হচ্ছে FX991ES প্লাস এই ক্যালকুলেটরটা আছে, এটা ম্যাক্সিমামের কাছেই থাকার কথা, অনেকের কাছে হচ্ছে EX-টাও থাকতে পারে। তো যে কোনো ক্যালকুলেটরই এই দুইটা করা পসিবল। তো যেটা করতে হবে তোমাকে, এই ক্যালকুলেটর তোমার হচ্ছে প্রথমত মোডে যেতে হবে। মোডে যাওয়ার পরে তোমার 5 নাম্বার অপশনে ইকিউএন দেখতে পাবা, সেই ইকিউএন এর 5-এ প্রেস করবা। প্রেস করার পর যে 1 নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ
এ এন এক্স বা এ ইন্টু এক্স, দেন হচ্ছে বি এন ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিএন। এই যে আলটিমেটলি 1 নাম্বার অপশনটা, সেই 1 নাম্বার প্রেস করবা। করার পরে একটা তুমি হচ্ছে ম্যাট্রিক্স টাইপ একটা হচ্ছে প্যাটার্ন দেখতে পাবা। এখানে তুমি হচ্ছে গিয়ে এই সহগগুলো বসাতে হবে। অর্থাৎ এক্স এর সহগ আমরা দেখতে পাচ্ছি এখানে কত, এখানে এক্স এর সহগ আমরা দেখতে পাচ্ছি 1/2 প্রথমত, সেটাকে লিখবা 1/2, তারপরে হচ্ছে গিয়ে 1/3, তারপরে হচ্ছে গিয়ে কত 1 ইকুয়াল দিবা সবগুলোতে। পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে এক্স এর সাথে গুণ সহগ হিসাবে আছে 1/3, সো 1/3 লিখবা, দেন 1/2 লিখবা, দেন আবার 1 লিখবা। লিখার পর ইকুয়াল দিবা। ইকুয়াল দিলে আলটিমেটলি তোমার রেজাল্ট চলে আসবে এক্স ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু সামথিং। সো এটা আলটিমেটলি হচ্ছে আমার আসলে ওই ক্যালকুলেটরটা এভাবে করে দেখাতে হচ্ছে। আমার আসলে ল্যাপটপে এই মুহূর্তে এই ক্যালকুলেটর মড প্যাকটা নাই, সো থাকলে আমি আসলে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম। দ্যাটস ওয়াই সরি। আমরা ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে যেদিনকে আলোচনা করব সেদিনকে আমার কাছে তো অবশ্যই ক্যালকুলেটর থাকবে, সেই তখন আমরা দেখতে পাবো আরো বেটার ওয়েতে আর কি। সো এটা জাস্ট কোনো শর্টকাটে করা হয় না, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা ডিরেক্ট করা হয়েছে ক্যালকুলেটরের মাধ্যমে। যাই হোক, এখান থেকে আলটিমেটলি এক্স ইকুয়াল টু ওয়াই আসার কথা। এক্স ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু তোমার আসা উচিত 1.2। সো আচ্ছা, হ্যাঁ, এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব, অবশ্যই সম্ভব। একজন লিখছে যে কি ফাহিম, তুমি লিখছো যে ক্যালকুলেটর ছাড়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? তুমি দুইটা সমীকরণ সলভ করার টেকনিক, দুইটা সমীকরণকে কিভাবে সলভ করতে হয় এরকম টেকনিক কয়টা তোমার জানা আছে? বেশ কয়টা টেকনিক জানা থাকার কথা। 1 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে অপনয়ন পদ্ধতি, 3 নাম্বার হচ্ছে আর গুণন পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এরকম অনেকগুলো মেথড আছে, যে কোনো মেথডই তুমি সলভ করতে পারো। ওই যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কি করি, এখান থেকে এক্স ইকুয়াল টু রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাই। সেই এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট দেই তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। আবার সেই ওয়াই এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এভাবে করে খুব সহজেই আলটিমেটলি হচ্ছে আমরা করতে পারবো আর কি। সো একজন লিখছে যে এসএসসি পরীক্ষায় এই ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, আমার জানা মতো দেয় আর কি। তো অনেক সময় আলটিমেটলি হচ্ছে প্রতি বছর তো কারিকুলাম চেঞ্জ হয়। তোমরা বাংলাদেশ শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কোন কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোন মডেলের বা পাওয়ারটা কেমন হতে হবে সেগুলো আলটিমেটলি দেওয়া থাকে। সেগুলো আলটিমেটলি তোমরা বিশ্লেষণ করলে আলটিমেটলি জানতে পারবে। আর ভাই, তোমাদের আসলে এখানে এত আহামরি লেভেলের এমন কিছুই নেই যে অনেকে বলে যে ক্যালকুলেটর হচ্ছে নকল করা যায় বা ক্যালকুলেটর হচ্ছে গিয়ে অনেক কিছু করে ফেলা সম্ভব। হ্যাঁ, আসলে অনেক কিছু করা পসিবল, বাট এটা যদি তুমি করতে পারো আমার কাছে মনে হয় এটা তোমার ট্রিক্স জানা। এখানে আসলে চোরামি করার কিছু নাই, কারণ যে কাজটা ক্যালকুলেটর করতে পারে সেই কাজটা আমি আমার মাথায় কেন নিব? যে কাজটা ক্যালকুলেটর করতে পারবে সেই কাজটা কেন আমি মাথা দিয়ে করতে যাব? তাহলে ক্যালকুলেটরের সার্থকতাটা কই রইল আর কি। এনিওয়ে, আমার সাথে মতের অমিল থাকতেও পারে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে পরবর্তী টপিকে চলে যাই। সো একটু এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। একটু এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। এখানে পি ইকুয়াল টু এটা লেখা আছে, কিউ ইকুয়াল টু 3,4 লেখা আছে, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই লেখা আছে। এখন যেটা বললো পি ইউনিয়ন কিউ ক্রস আর বের করার জন্য, এটা একটু কাইন্ডলি করার চেষ্টা করো। এটা একটু কাইন্ডলি তোমরা করার চেষ্টা করো। দেখো তো এটা পারা যায় কিনা, এটা করা যায় কিনা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করো। এটা করা যায় কিনা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করো তোমরা। সো দেখো, এখানে পি ইকুয়াল টু 1,2,3 আছে, কিউ ইকুয়াল টু 3,4 আছে। এখন পি ইউনিয়ন কিউ যদি বের করতে হয় তাহলে আগে আমাদের হচ্ছে পি ইউনিয়ন কিউ এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে বলো পি ইউনিয়ন কিউ সমান কত? 1 2 3 ছিল, 3,4 ছিল, কমানুপাতাম 3। তাহলে পি ইউনিয়ন কিউ হবে কত? 1, 2, 3, 4 হবে। আর আর ছিল কত? আর ছিল তোমার হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে বলো এই দুটো যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এটা কি বের করা পসিবল কিনা একটু বলো তো, বলে ফেলো, একটু তাড়াতাড়ি বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো এটাকে আসলে কিভাবে করবো, এটাকে কিভাবে করবো একটু কাইন্ডলি তাড়াতাড়ি বলে ফেলো। সময় নাই বেশি একটা, আমাদেরকে সিকিউ প্র্যাকটিস করতে হবে আজকে। একটু বলে ফেলো। আচ্ছা, রিপ্লাই রিপ্লাই আলটিমেটলি তোমরা এখন পর্যন্ত যে পি ইউনিয়ন কিউ এর ভ্যালুটার কথা বলতেছো, বাট আমাদেরকে এইখানে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আসলে কি কি আসবে একটু দেখি আমরা। এখানে আলটিমেটলি হচ্ছে কি কি হয় যে 1 দিয়ে যদি হচ্ছে এক্স কে গুণ করি তাহলে 1, এক্স, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে 1, ওয়াই, আবার 2 দিয়ে এক্স কে গুণ করলে 2, এক্স, আবার 2 দিয়ে ওয়াই কে গুণ করলে 2, ওয়াই,
আবার 3 দিয়ে x কে গুণ করলে 3 কমা এক্স, 3 দিয়ে y কে গুণ করলে 3 কমা ওয়াই। মানে গুণ বলতে বোঝাচ্ছি তোমার হচ্ছে ক্রস প্রোডাক্ট করলে আর কি, ফুললি তো আর গুণ না। দেন হচ্ছে গিয়ে 4 কমা এক্স অ্যান্ড 4 কমা ওয়াই। সো এটা আলটিমেটলি হচ্ছে একটা আমাদের প্রশ্ন, সরি উত্তর। সো এখানে আলটিমেটলি আমরা ফার্স্টে আর লাস্টে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি হচ্ছে পি ইউনিয়ন কিউ ক্রস আর। অনেকেই বিশাল জিনিস লিখে ফেলছো, যারা লিখছো কষ্ট করে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস দেখো, এখানে উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে উপাদান কয়টা? চারটা। এখানে উপাদান কয়টা? দুইটা। 4 দুগুণে 8টা চলে আসছে। তাহলেই বুঝতে পারো তোমার ম্যাথ হয়ে গেছে। এই তো অনেকেই লিখতে পারছো, আমি একটু নামগুলো পড়তে যেত কষ্ট করে লিখলা। সো পারুল আক্তার, আহ, তারপরে হচ্ছে সাইফ হোসাইন লিখে ফেলছো। আচ্ছা এখানে কমা দিবা কিন্তু, 3x3y লেখা যাবে না, 3 কমা এক্স ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপরে হচ্ছে সুমা রহমান, তারপরে হচ্ছে আহ, ফাহিম, তারপরে হচ্ছে আনোয়ার হোসাইন, তারপরে তসলিমা চৌধুরী, তারপরে হচ্ছে ফারহানা। এরকম আলটিমেটলি হচ্ছে অনেকেই লিখছো, তো ধন্যবাদ সবাইকে, অনেকেই আসলে চেষ্টা করছো, এই জন্য অনেক বেশি ধন্যবাদ। সো যাই হোক, আমরা আলটিমেটলি হচ্ছে গিয়ে বুঝতে পারলাম যে ম্যাথটা আসলে এটা আসলে কাজের ম্যাথ ছিল তোমাদের। সিমিলারলি যদি হচ্ছে আমরা পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ ক্রস, সরি পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, এটা যদি করতে যাই তাহলে এটা কত আসবে? এটা একটু করে ফেলো তো তাড়াতাড়ি। পি ইন্টারসেকশন কিউ কত আসবে একটু বলি তো আমরা। পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে 3, তাই তো? কারণ পি ইন্টারসেকশন কিউ দুইটার ভিতরে কমন উপাদান 3। আর পরবর্তীতে কিউ ছিল কত? কিউ ছিল তোমার 3,4। তাহলে এটা লিখে ফেলো তো কত আসবে, এটা একটু লিখে ফেলো। আচ্ছা লিখছো যে 3,3 এবং 3,4। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অনেকেই লিখে ফেলছো এবং অনেকে আগেরটার আনসার লিখতেছো। সো থ্যাংক ইউ, বুঝতে পারছি তোমরা অনেকেই হচ্ছে পারো এটা। সো 2 নম্বরের আনসারটা আমরা পেয়ে গেলাম। সো 2 নম্বরটা আনসার কি কি আমি যদি এখানে একটা ফাইনালি লিখে দিই, তাহলে সেক্ষেত্রে 3,3, দেন 3,4, আর হচ্ছে গিয়ে তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট আর লাস্ট। আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে এখানে কিন্তু ভুল করে 4,3 লেখা যাবে না। যেগুলো কমন নাম্বার সেগুলো তো তুমি এক্সচেঞ্জ করতে পারবা না, কিন্তু ভুল করে এটাকে 4,3 এটা লিখতে পারবা না। এটা মাথায় রাখবো অলওয়েজ। যে দুইটাকে গুণ করলাম, সো আমি আমার ইচ্ছা মতো 4,5 এর জায়গায় 5,4 লিখি, বাট না, এটা করা যাবে না। কারণ এটা আসলে মিন করে যে তোমার এটা হচ্ছে গিয়ে প্রথম প্রথম ভ্যালু, যেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা মিন করে। সো এই জন্য তোমাকে উল্টা পাল্টা করা যাবে না। আচ্ছা আর আরেকটা জিনিস, এখানে অনেকে লিখতেছে হচ্ছে যে কি 3,x এবং 3,y লিখতেছো, তারা মনে হয় হচ্ছে এই কিউ এর জায়গাটায়, ভুল করে হয়তো বা 8 ধরছো। তো যাই হোক, 8 ধরলে ঠিক আছে, 8 ধরলে তুমি 3,x এবং 3,y পাবা। বাট যদি কিউ ধরো তাহলে কিন্তু 3,3 আর 3,4 পাবা। সো আলটিমেটলি হচ্ছে, আচ্ছা এখানে আলটিমেটলি হচ্ছে কি একটা একটা প্রশ্ন, অ্যাটেনশন, আচ্ছা আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা এই প্রশ্নটা আমি দেখছি, এ ক্রস ফাঁকা, এ ক্রস ফাঁকা, এইটার আলটিমেটলি হচ্ছে মানে এটার মানে এটা মানে কি, মানে তোমরা আলটিমেটলি হয়তো বা, আচ্ছা এটা আমি আগেও দেখলাম বাট আমি মনে করছি এটা নিয়ে হচ্ছে কি কোনো মানে কনফিউশনে কি, মানে তোমরা তো অন্য কথা বলতেছো। যাই হোক, এটা হচ্ছে এ একটা সেট, একটু ভালো করে খেয়াল করি আমরা। এ সেটের এলিমেন্ট থাকতে পারবে, এ সেটের এলিমেন্ট থাকতে পারবে, বাট এই সেটের কি কোনো এলিমেন্ট থাকতে পারবে? এই সেটের তো কোনো এলিমেন্ট থাকতে পারবে না। এখন এই সেটের এলিমেন্ট না থাকা মানে কি, এখানে কোনো এলিমেন্টই নাই। এখন তুমি যদি মনে করো যে ভাই এখানে তো জিরো আছে, মানে কোনো এলিমেন্ট নাই মানে তো জিরো আছে। এখন ধরো 1,3 1,3 ক্রস ধরো ফাঁকা সেট, এটাকে যদি ক্রস প্রোডাক্ট করতে তাহলে তো 1, সামথিং আনতে হবে। এখন তুমি যদি এখানে জিরো আনো, তার মানে জিরো আনা মানে কি বলো তো? 1,0 যদি তুমি এটা লিখো, আর যদি কি লেখো 3,0 লিখো, তাহলে দেখো তো আলটিমেটলি এটা যদি আমরা লিখি, তাহলে দেখো তো আলটিমেটলি আমরা 1,3 ক্রস যদি আমাদের জিরো থাকতো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে তো আমরা 1,3 আর 1,0, হ্যাঁ আমার হাতে আমার হচ্ছে গিয়া গ্রাফিক্সটা একটু ল্যাগ করতেছে।
লেখাটা একটু বাজে আসতেছে, সো একটু বুঝে নিও। আর এটার লেকচার শিটটা যখন মানে তৈরি করা হবে ফাইনালি, তখন এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন তো টাইপিংই থাকবে, সো একটু একটু বুঝে নিও ভাইয়া। সো দেখো, তাহলে যদি আমরা 1,3 এর সাথে ফাঁকা সেট কার্তেশীয় গুণজ করলে যদি এইটা পাই, তাহলে 1,3 এর সাথে যদি কোন একটা সেট যার উপাদান হচ্ছে 0, সেটা ক্রস প্রোডাক্ট করলেও তো তোমার এটাই পাবো, তাই না? এখানে 1,3 না, 1,0 হবে। আর হচ্ছে আচ্ছা, এখানে একটু ভুল লিখছি, 1,3 এটা আমি কেটে দিই, এটা আমি একটু এই পাশে লিখি। এখানে আসলে খুবই ল্যাগ করতেছে, তো আমি একটু টাইম নিচ্ছি, এটা মুছে দিই, খুব বাজে হাতে লেখা হয়ে গেছে এই জায়গাটায়। সো এটা একটু আবার লিখি আমরা। ওকে, সো দেখো, এ একটা সেট, যে সেটের সদস্য হচ্ছে গিয়ে তোমার মনে করলাম 1,3, এবং বি আর একটা সেট, যে সেটের সদস্য একটা এবং সেই সেটটা হচ্ছে 0। তাহলে বলো, যদি আমরা এ এবং বি কে যদি হচ্ছে আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে কিন্তু এরকমই পাইতাম 1,0, 1,0 আর তোমার হচ্ছে গিয়ে 3,0, এই দুটো কিন্তু পাইতাম, তাই না? এই দুটা পাইতাম। তাহলে দেখো, এই দুটো যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে এইটা আর এইটার ভিতরে তো কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না, তাই না? তাহলে কোনটা রাইট? অবশ্যই এইটা রাইট, কারণ আমরা জানি আমাদের যে লজিক অনুসারে বা আমাদের বেসিক অনুসারে আমরা এটা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভুল হচ্ছে এইটা। এটা আসলে আরেকটা কিভাবে বোঝা যায়, আর একটা কোন উপায়ে বোঝা যায়? আমি তোমাদেরকে অলওয়েজ বলছিলাম, দুইটা সেট, একটা যদি পি সেট হয় আর একটা যদি কিউ সেট হয়, এই কিউ সেট এবং পি সেটকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি বা কার্তেশীয় গুণজ করি, তাহলে কার্তেশীয় গুণনের পরে আমরা যত সংখ্যক মানে যতগুলা ক্রোমোজোম পাবো, সেটা হচ্ছে এই দুইটার গুণফলের সমান, মানে এই দুইটা সদস্যের গুণফলের সমান। পি এর সদস্য যদি তোমার 3টা হয়, কিউ এর সদস্য যদি তোমার 2টা হয়, তো এই দুটাকে ক্রস প্রোডাক্ট করার পর তুমি পাবা হচ্ছে গিয়ে 6টা ক্রোমোজোম। এখন কথা হচ্ছে, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2টা, আর ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত? ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0। তাহলে এই দুটাকে গুণ করে তুমি কত পাবা? এই দুটাকে গুণ করে তুমি 0টা ক্রোমোজোম পাবা। এই জন্য ফাঁকা সেটের সাথে কখনো মানে কার্তেশীয় গুণজ করা যায় না। এখন কি ক্লিয়ার হলো? এই যে একজন তো বলেই ফেলছে যে ফাঁকা সেটের সদস্য 0 হয় কেন? ফাঁকা সেটের সদস্য তো 0, মানে ফাঁকা সেটের ভিতর তো কেউ এলিমেন্টই নাই। বাট তারপরও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, না ফাঁকা সেট মানে মানে মনে করি আমি 0 আছে এখানে, এই জন্য আমি 1,0 নিলাম আর 3,0 নিলাম। না, এটা না, এটা করা যাবে না, এটা ভুল, এটা ভুল, এটা সঠিক, এটা সঠিক। আর একটা লজিক দিলাম কি, যে দুইটা সেটের উপাদান সংখ্যা যদি গুণ করি, তাহলে আমরা ক্রোমোজোমের উপাদান সংখ্যা পাবো। তো সেই হিসাব দিয়ে করলো যে ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0, আর আমাদের আরেকটা সেট যদি গুণ করি, সেটার উপাদান সংখ্যা যাই হোক না কেন, গুণ করে তো 0ই আসবে আর কি। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে আলটিমেটলি একটা ম্যাথ দিল যে কি বলা হলো, যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস আমার বলো তো, এখানে যে আমরা ভাগ করতেছি কাকে? আমরা ভাগ করতেছি 311কে আর 419কে, তাই না? আর অবশিষ্ট থাকা মানে কি? এটা কি বলতো? এটা আমাদের সেই ছোটবেলার হচ্ছে ভাগশেষ নামে যে একটা টার্মের সাথে পরিচিত ছিলাম আমরা, সেই ভাগশেষ টার্মটা, তাই তো? তাহলে বলতো যে ভাইয়া, আমি যদি 10কে আমি যদি 10কে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো ভাগফল 2, 4 দুগুণে 8, আর ভাগশেষ পাবো 2। তাহলে বলো, তোমার হাতে যদি 10 থাকে, তাহলে তোমার ভাগশেষ যদি তোমাকে আমি বলে দিই, তুমি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করবা, এই কত সংখ্যা দিয়ে ভাগ করবা সেটা আমরা জানি না, এটা আননোন মনে করো। কত সংখ্যা দিয়ে ভাগ করবা সেটা আমরা মনে করলাম আননোন। তাহলে যে আননোনটা আছে সেটা আমাদের জানা নাই, আর যেটাকে আমরা ভাগ করব সেটা জানা আছে, এবং যে ভাগশেষটা আমরা পাবো সেটা আমাদের জানা আছে। এখন আমরা যদি যেটাকে আমরা ভাগ করব সেটা থেকে যদি আমাদের ভাগশেষটাকে বাদ দিই, অর্থাৎ 10 - 2, তাহলে আমরা পাবো কত? তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 8, তাই তো? তাহলে এই যে 8 পাচ্ছি, এই 8টা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, এটা তো আমরা মানি, তাই না? আমি আবারও বলছি, আমরা 4 দিয়ে 10কে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হয়, সো ভাগশেষ পেয়ে যাচ্ছি 2, ভাগফল পেয়ে যাচ্ছি 2। এখন আমরা তোমাকে বললাম যে মনে করো আমাদের ভাজকটা জানা নাই, আমাদের ভাজ্য জানা আছে আর ভাগশেষ জানা আছে। তাহলে আমরা যদি ভাজ্য থেকে ভাগশেষটাকে বাদ দেই, তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা তো অবশ্যই ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই না? সো সেই লজিক অনুসারে আমরা যেটা করব, আমরা যেটাকে ভাগ করব সেখান থেকে এই 23কে যদি বাদ দেই, তাহলে যে দুইটা সংখ্যা পাবো তাদের যে উৎপাদক গুলো থাকবে, উৎপাদক মানে কি, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে
সেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে লিস্ট করব আমরা। তাহলে এই সংখ্যাগুলো লিস্ট মানে এইটার উৎপাদকগুলো লিস্ট করব, এটার উৎপাদকগুলো লিস্ট করব। এবার এই দুইটা লিস্ট করার পরে এদের ভিতরে যে কমন উৎপাদকগুলো সেটাই হবে হচ্ছে কি আমাদের আনসার। কারণ এখানে বলছে কি যে সকল সংখ্যা দ্বারা এত এবং কথাটা লিখছে, এবং মানে কি দুই ক্ষেত্রেই কমন থাকতে হবে। সো আমার প্রশ্ন বোঝা গেছে কিনা? আমার প্রশ্ন বোঝা গেছে কিনা? আমাদের প্রশ্নটা বোঝা গেছে কিনা একটু আমরা বলে ফেলি। আচ্ছা, আমাদের প্রশ্নটা বোঝা গেছে। সো আশা করি এটা রিলেট করতে পারছো। আমরা আশা করি হচ্ছে গিয়া এটা মোটামুটি বেসিকটা বুঝতে পারছি। ওকে, সো বাকিটা তো একদম খুবই সিম্পল কাজ। জাস্ট কি করবা, 311 থেকে যদি আমরা 23 কে বাদ দিই তাহলে 311 মাইনাস 23 তাহলে আসে হচ্ছে গিয়ে 288। সো এটা চলে আসে হচ্ছে 288। আর 419 থেকে যদি হচ্ছে গিয়ে আমরা 23 কে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 396। তাহলে এই 288 এর কমন উৎপাদক গুলো লাগবে এবং 396 এর কমন উৎপাদক গুলো লাগবে। তাহলে এই দুইটা কমন উৎপাদক আমি বের করতে যাচ্ছি না, তোমরা একটু কাইন্ডলি বের করে ফেলো তো 288 এর উৎপাদক গুলো কি কি। 288 এর উৎপাদক গুলো কি কি হতে পারে? এটা যেহেতু বইয়ের ম্যাথ বা বইয়ের একটা উদাহরণ থেকে নেওয়া হয়েছে, সো আমি হচ্ছে এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি, কারণ আমাদের সিকিউ প্র্যাকটিস করতে হবে আর মাগরিবেরও সময় হয়ে যাচ্ছে। সো আমি এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি 288 এর হচ্ছে উৎপাদক গুলো হচ্ছে তোমার 24, দেন 32, 36, 48, তারপরে হচ্ছে 76, 72, 96, তারপরে হচ্ছে 144 আর 288। এগুলো হচ্ছে তোমার উৎপাদক। আর 396 এর হচ্ছে উৎপাদক কোনগুলো? 396 এর উৎপাদক গুলো হচ্ছে তোমার গিয়ে 33, 36, 33, 36, 44, দেন 66, দেন 99, 132, তারপরে হচ্ছে গিয়ে তোমার 132, 198 আর 396, 198 অ্যান্ড 396। তাহলে এখন এই দুইটা সদস্যের বা এই দুইটা সেটের ক্ষেত্রে কমন উপাদান কোনগুলো? কমন উপাদান কোনগুলো দেখো তো। এখানে শুধুমাত্র কমন উপাদান হিসেবে দেখো তো অনেকগুলো উপাদান থাকে নাকি কয়েকটা উপাদান থাকে একটু দেখি আমরা। 24, এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে 36 কমন আছে এখানে একটা, 36, 44, 48, 72, আর কিন্তু কমন নাই। তাহলে সেক্ষেত্রে দেখো যেহেতু হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে এত এবং বলছে, তাহলে এটাকে যদি আমরা এ সেট ধরি আর এটাকে যদি হচ্ছে কি আমরা বি সেট ধরি, তাহলে সেক্ষেত্রে এ এবং বি সেটের যে কমন উপাদানগুলো থাকবে এ ইন্টারসেকশন বি, সেটা হবে হচ্ছে গিয়ে কত? 36। তাহলে সেক্ষেত্রে আমাদের যে উত্তরটা সেটা কত হবে? সে উত্তরটা হবে হচ্ছে 36। ম্যাথটা কি বোঝা গেছে সবার? ম্যাথটা কি বোঝা গেছে? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে উত্তরটা আসলে কিভাবে করা যায় বা করব। সো যদি আমরা এটা বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আশা করি হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে গিয়ে পারবো। সো ওকে, একজন লিখছে কি যে ভাইয়া 2.1 একের খ, 2.1 খ, দাঁড়াও, একের খ করে, আচ্ছা 2.1 খ। ওকে, সো আমাদের কি দেখি আমাদের হাতে আর ম্যাথ নাই, সো আমরা হচ্ছে গিয়ে একটা রিকোয়েস্ট ম্যাথ রাখতে পারি। একের খ বলছে, সো আই গেস তুমি এই ম্যাথটার কথা বলতেছো। এক্স belong to z such that x square greater than 5 এবং x cube is less than 36। এটা ওকে। তাহলে দেখো আমাদের আগে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এখানে আসলে তোমার সংখ্যাটা মানে কোন কোন ধরনের সংখ্যা বলছে। জেড মানে কি? একটু একটু কমেন্ট করে জানাও তো জেড মানে কি, বা জেড এর ভিতরে কি কি ইনক্লুডেড একটু আমাকে কমেন্ট করে বলো। এই ম্যাথটা আমরা করতেছি, বাট জেড এর ভিতরে কমন উপাদানগুলো কি কি বা জেড মানে কি সেটা সম্পর্কে একটু বলো, বা জেড দ্বারা কি বোঝায়। অনেকেই জানো, বাট তারপর আলটিমেটলি একটু বলো সবাই। আমি দেখতে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি বলো যে তোমার হচ্ছে গিয়ে কত কত হবে জেড এর ভিতরে বা জেড এর ভিতরে ইনক্লুডেড।
আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, জিরো প্লাস মাইনাস মানে কি, যে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এটাকে বলা হয় তো ইন্টিজার, ঠিক আছে? তো ইন্টিজারের ভিতরে 0, +-1, +-2, +-3, +-4, +-5 এভাবে করে বাকি সংখ্যাগুলো হয়ে যাবে, তাই না? এখন আমাদেরকে এখানে বাকি যে বলছি কি, যে কন্ডিশনটা x² ইজ গ্রেটার দেন 5 এবং x³ = 36, এটাকে হচ্ছে কি আমাদের এটাকে হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে আর কি। সো যদি হচ্ছে আমরা জিরো নেই, তাহলে দেখো যদি আমরা জিরো নেই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি x= যদি 0 বসাই, তাহলে দেখো 0² ইজ গ্রেটার দেন 5, এটা কিন্তু মেইনটেইন হচ্ছে না, তাই না? এটা কিন্তু মেইনটেইন করতে পারতেছি না। এবং বাকি যে লজিকটা বলছে 0³ ইজ লেস দেন 36, এটা মেইনটেইন হচ্ছে। সো দুইটা যেহেতু একসাথে মেইনটেইন হচ্ছে না, তার মানে আমরা এটাকে নিতে পারবো না। তারপরে দেখো x= যদি হচ্ছে কি আমরা ++1 নেই, তাহলে দেখো 1² ইজ গ্রেটার দেন 5, 1² ইজ গ্রেটার দেন কিন্তু 5 না, সো এটা মেইনটেইন হচ্ছে না। এবং 1³ ইজ লেস দেন অর ইকুয়াল টু 36, এটা কিন্তু মেইনটেইন হচ্ছে। বাট দুইটা যেহেতু একসাথে মেইনটেইন করতেছে না, তাই আমরা এটাকে নিতে পারবো না। তারপরে দেখো যে x= যদি হচ্ছে কি আমরা -1 নেই, তাহলে দেখো -1 এর স্কয়ার ইজ গ্রেটার দেন 5, তাহলে দেখো -1 এর স্কয়ার মানে হচ্ছে +1, +1 কিন্তু 5 এর থেকে বড় না, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমরা নিতে পারবো না। এবং -1 এর কিউব মানে হচ্ছে -1, সো -1 ইজ লেস দেন 36, আমাদের কিন্তু এটা আমরা নিতে পারবো, সরি নিতে পারবো না, কারণ দেখো দুইটা কিন্তু একসাথে মেইনটেইন করতেছে না, সো এটাও আমরা নিতে পারবো না। ওকে, সো যদি হচ্ছে গিয়ে আমরা x=2 বসাই, x=2 বসাই, তাহলে দেখো 2² ইজ গ্রেটার দেন 5, এটাও কিন্তু মেইনটেইন করতেছে না। আবার যদি হচ্ছে আমরা 2³ নেই, 2³ ইজ লেস দেন, এটা কত ছিল, 2³ ইজ লেস দেন 36 ছিল, ওকে। সো 36 এটা কিন্তু মেইনটেইন হচ্ছে না, এটা কিন্তু মেইনটেইন হচ্ছে, বাট বাম দিকেরটা মেইনটেইন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দুইটাই যখন মেইনটেইন হবে সেগুলো আমাদেরকে মানে কাউন্ট করতে হবে। সো যেহেতু এটা মেইনটেইন হচ্ছে না, তাই এটা আমরা নিতে পারবো না। এবার যদি x=-2 নেই, দেখো -2ও কিন্তু কাউন্ট হবে না, কারণ কি -2 এর স্কয়ার 4, আর এটাও কিন্তু কাউন্ট হয় না, সো -2 কাউন্ট হবে না। যদি আমরা যদি 3 নেই, তাহলে দেখো 3² কিন্তু 9, যেটা কিন্তু 5 এর থেকে বড়, সো এটা কাউন্ট হবে। এবং 3 এর কিউব কত বলতো, 3 এর কিউব হচ্ছে 27, যেটা কিন্তু 36 থেকে ছোট, তাহলে এটা কিন্তু কাউন্ট হবে অবশ্যই। এরপরে দেখো x= যদি হচ্ছে -3 নাও, তাহলে কিন্তু কত পাবা, -3 এর স্কয়ার মানে 9, সো 9 ইজ গ্রেটার দেন 5, এটা কাউন্ট হচ্ছে। এবং -3 এর হোল কিউব মানে হচ্ছে -27, যেটা কিন্তু অবশ্যই 36 থেকে ছোট, তাহলে এটাও কিন্তু কাউন্ট হবে, সো এটাও কাউন্ট হচ্ছে। x= যদি আমরা 4 নেই, তাহলে কত হয় বলতো, 4×4 = 16 হচ্ছে, যেটা কিন্তু 5 এর থেকে বড়, এটা কাউন্ট হচ্ছে। বাট যদি হচ্ছে যে আমি 4³ করি, 4³ মানে কি 64, 64 কিউব কিন্তু তোমার হচ্ছে 64 কিন্তু তোমার 36 থেকে ছোট না, তাহলে এটা কাউন্ট করা যাবে না, সো আলটিমেটলি এটা কাউন্ট হচ্ছে না। যদি হচ্ছে আমরা x=-4 নেই, তাহলে এখানে 16ই হচ্ছে, 16 ইজ গ্রেটার দেন 5, সো এটা কাউন্ট হচ্ছে। আর যদি হচ্ছে আমরা এখানে কত নিই, যদি হচ্ছে আমরা -4 এর কিউব করি, তাহলে -64, এটা কিন্তু কাউন্ট হচ্ছে। 36 ইজ তোমার হচ্ছে গিয়ে কি বলে, এটা কিন্তু কাউন্ট, এটা কাউন্ট হচ্ছে, ওকে এটা কাউন্ট হচ্ছে। সো এটা আলটিমেটলি হচ্ছে দেখো এটাও মেইনটেইন করতেছে, এটাও কিন্তু লজিকটা মেইনটেইন করতেছে। সো হ্যাঁ দুইটা নিতে হবে, এখানে বলছে একজন কি প্লাস মাইনাস কি দুইটা নিতে হবে, হ্যাঁ দুইটা নিতে হবে। যদি যদি না এখানে যদি বলতো এখানে ধনাত্মক কোনো সংখ্যা, তাহলে শুধুমাত্র পজিটিভ গুলো নিতাম আর কি। আচ্ছা কোথায় ছিলাম, এখানেতে ছিলাম। সো দেখো এটাও কাউন্ট হচ্ছে, এটাও কাউন্ট হচ্ছে, সো আমরা এটা নিতে পারবো। সো এভাবে করে পরবর্তীতে যদি আমরা 5 দেখি, আরো কয়েকটা দেখলে আমরা বুঝতে পারবো যে ম্যাথের প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে। 5×5 = 25 হবে, 25 হুইচ ইজ গ্রেটার দেন 5, সো এটা কাউন্ট হবে। বাট 5 এর কিউব মানে হচ্ছে 125, সো এটা কাউন্ট হচ্ছে না, তাই না? 36, সো এটা কাউন্ট হচ্ছে না। সিমিলারলি দেখো যদি আমরা x=-5 নিতাম, -5 নিলে 25 হইতো, এটা কাউন্ট হইতো, বাট এবং এটাও কাউন্ট হইতো, তাহলে কিন্তু -5টা আবার কাউন্টেবল। তাহলে দেখো -5 কাউন্টেবল, অনুরূপভাবে -6 কাউন্টেবল, x=-7 কাউন্টেবল, তারপরে হচ্ছে গিয়ে x=-, এভাবে করে হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলো যেগুলো কিনা তোমার হচ্ছে গিয়ে এই -4 এর থেকে বড়, সেগুলো কাউন্টেবল আর কি। সো এই কাউন্টেবল সংখ্যাগুলো +3 এবং -3 দুইটা বাদেও যেগুলো যেগুলো কাউন্ট করতে হবে বা যেগুলো যেগুলো কাউন্টেবল হয়, সেগুলো নিতে হবে। এই দুইটা তো আলটিমেটলি প্লাস মাইনাস তো আছেই,
সাথে দেখো এখানে কিন্তু তোমার এই -4 এর কারণে যেটা হচ্ছে এখানে কিউব ছিল, সো -4 কে যদি কিউব করি তাহলে -64 আসে, যেটা কিন্তু 36 থেকে ছোট আসতেছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে গিয়ে এখানে এরকম ভাবে লিখতে হবে যে +3, এদিকে -3, তারপরে কি পাচ্ছি -4 -5 বাকিগুলো, সো -4 -5 এদিকে এদিকে হচ্ছে তোমার অসীম পর্যন্ত যাবে, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, প্লাস তো না এখানে, এটার কথা। এটা হচ্ছে তোমার উত্তর, এই প্যাটার্ন উত্তরটা লিখতে হবে। এবার আচ্ছা, সো আমরা অনেকেই বুঝতে পারছি। সো চলো আমরা একটা সিকিউ দেখি, টাইম টাইম আপ হয়ে গেছে আমাদের, বাট তারপর আমরা একটা সিকিউ দেখতে যাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে কোন একটা বোর্ডের সিকিউ সলভ করব, তাহলে আসলে ম্যাথটা আসলে পূর্ণাঙ্গ হবে, তা না হলে আসলে পূর্ণাঙ্গ হবে না। সো আমরা হচ্ছে টেস্ট পেপার থেকে একটা বা দুইটা ম্যাথ করার চেষ্টা করি, যেগুলো পরীক্ষায় বেশি আসছে সেগুলো সম্পর্কে, অর্থাৎ গত লেকচার এবং এই লেকচার মিলিয়ে আমরা একটু করার চেষ্টা করি। ওকে, সো দেখো সকল বোর্ড 2018-তে একটা ম্যাথ এসেছে এরকম। সো আমরা একটা সিকিউ প্র্যাকটিস করে ফেলি, তাহলে আই গেস আমাদের একটু কনফিডেন্ট লেভেলটা বাড়বে। সো এখানে a ইকুয়াল টু ছিল 3, 4, 5 and 6, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেললাম ভুলে। দেন b ইকুয়াল টু ছিল 0, 1, 2 এবং r ইকুয়াল টু ছিল হচ্ছে গিয়ে x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y equal to -1। এটা ছিল হচ্ছে কি আমাদের প্রশ্ন। ওকে, সো দেখো মানে স্টেম ছিল প্রশ্ন। এবার আমরা আসি, প্রশ্নে বলছে এ নাম্বারে যে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। এই প্রশ্নটা কি প্রমাণ করার জন্য ম্যাথ করার দরকার আছে? ম্যাথ কিন্তু করার দরকার নাই, যেহেতু বলছে নিশ্চিত সেট, তার মানে তোমাকে দেখাইতে হবে যে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে কি আলটিমেটলি কত ফাঁকা হবে। কারণ দেখো এখানে 0, 1, 2 আছে, এখানে 3, 4, 5, 6 দুইটা কিন্তু ভুলেও একটা এটার সাথে কখনো মিলবে না। সো এই জন্য এদের ভিতরে কোনো কমন এলিমেন্ট নাই, তাহলে এ ইন্টারসেকশন বি এটা হবে হচ্ছে গিয়ে কি, এটা হবে হচ্ছে গিয়ে ফাঁকা সেট। একজন জিজ্ঞাসা করছে যে এসএসসি টেস্ট পেপার কি বের হয়েছে কিনা। না, এসএসসি টেস্ট পেপার বের হয় নাই, তবে আমাদের কাছে যে আগের টেস্ট পেপার গুলো থাকে সেগুলো থেকে আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের একটা বড় বিরাট একটা সোর্স। সো আলটিমেটলি হচ্ছে একটু ইয়া থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে টেস্ট পেপার সম্ভবত বের হতে পারে এই বছরে, আবার আপডেটেড করে বের করতে পারে, বাট আমার বর্তমানের বাজার সম্পর্কে আইডিয়াটা বর্তমানে নাই। সো তোমরা একটু আশেপাশে লাইব্রেরিতে খোঁজ করলে পেয়ে যাবা যে এই বছরের নতুন কোনো কিছু আপডেট হিসেবে বের হয়েছে কিনা। আর যদি বের হয়ে থাকে তাহলে তোমরা যদি জেনে থাকো একটু কাইন্ডলি কমেন্টে জানাই দাও, তাহলে যাতে তারা আপডেটেডটা কিনতে পারে। ওকে, খতে যেটা বললো যে পাওয়ার সেট অফ এ নির্ণয় করো, এবং ওই যে 2 টু দি পাওয়ার এন এর একটা সূত্র আছে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা কি হচ্ছে কি করা যাবে না বলতো? এই জিনিসটা কি করা যাবে না? এই জিনিসটা কি করা যাবে না বলতো? একটু ভালো করে খেয়াল করি আমরা। এই জিনিসটা কি করা যাবে না? পাওয়ার সেট অফ এ বের করতে পারবা না। আবার পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা যে 2 টু দি পাওয়ার এন, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে এই সেটের এস এর সদস্য সংখ্যা, এটা কি আলটিমেটলি বুঝতে পারব, মানে এটা কি আমরা বুঝতে পারছি? আমরা কিন্তু গত লেকচারে কিন্তু এরকম 2-3টা ম্যাথ করছিলাম। সো আশা করি এই ম্যাথটা কিন্তু পারা যাবে, আশা করি। সো পারবা আশা করি সবাই। বাট এখানে তাহলে বলো, এখানে আলটিমেটলি পাওয়ার সেট অফ এ তে সদস্য সংখ্যা কত হবে? এখানে পাওয়ার সেট অফ এ তে সদস্য সংখ্যা কত হবে? পাওয়ার সেট অফ এ তে সদস্য সংখ্যা কত হবে একটু বলে ফেলি আমরা। পাওয়ার সেট অফ এ তে সদস্য সংখ্যা কত হবে একটু বলে ফেলি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4, তার মানে কি বলতো? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16 হবে। ওকে, সো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে আলটিমেটলি হচ্ছে করা যাবে বানা যাবে। ওকে, গ নাম্বারটাতে যেটা বলছে এটা একটু
ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ঠিক না, মানে একটু তোমাদের হচ্ছে একটু বেগ পেতে হতে পারে এটা করতে। গ নাম্বার প্রশ্নটা বলছিল কি যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আর ছিল কি বলতো, আর ছিল হচ্ছে এমন একটা সেট যেই সেটও হচ্ছে কিসের সেট, যেই সেটটা হচ্ছে একটা ক্রোমোজোরের সেট, তাই না? যে সেটটা হচ্ছে একটা ক্রোমোজোরের সেট। তাহলে ক্রোমোজোরের সেট যদি হয় তাহলে সেই সেটটার প্রথম এলিমেন্টটা হচ্ছে কার থেকে যাবে, প্রথম এলিমেন্টটা হচ্ছে এ থেকে যাবে, এবং এর যে দ্বিতীয় এলিমেন্টটা সেটাও হচ্ছে এ এর ভিতরে ইনক্লুডেড হতে হবে, এবং এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এই ফরম্যাটটা তারা অলওয়েজ মেনটেন করবে। তাহলে যদি হচ্ছে কি আমরা এই ফরম্যাটটাকে মেনটেন করতে যাই বা এই ফরম্যাট অনুসারে যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো যেটা হবে আমাদেরকে প্রথমত করতে হবে যে আমরা যেহেতু এক্স এর এলিমেন্ট গুলো আমাদেরকে এ থেকে নিতে হবে এবং ওয়াই এর এলিমেন্ট গুলো আমাদেরকে এ থেকেই নিতে হবে, তাহলে দেখো আমরা যেটা করবো আমরা একটা বক্স করে ফেলি। আমরা এই বক্সে এখানে এক্স এর ভ্যালু নিব এবং এখানে ওয়াই এর ভ্যালু নিব, এবং দেখো এক্স এর ভ্যালু কোথান থেকে নিব, 3 4 5 6 থেকে নিব। তাহলে দেখো 3, তারপর হচ্ছে গিয়ে 4, তারপর হচ্ছে গিয়ে 5, তারপর হচ্ছে গিয়ে 6, এগুলো থেকে নিলাম। এখন দেখো যদি হচ্ছে গিয়ে আমরা এখানে এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এখান থেকে যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তাহলে ওয়াই এর ভ্যালু কেমন আসে বলতো, ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে এক্স প্লাস 1। এখন দেখো এখানে এক্স এর ভ্যালু যদি তোমার 3 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু যদি তুমি 4 নাও তাহলে ওয়াই এর ভ্যালু পাবা 5, এক্স এর ভ্যালু যদি 5 নাও তাহলে ওয়াই এর ভ্যালু পাবা 6, এক্স এর ভ্যালু যদি 6 নাও তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু পাবা 7। তাহলে দেখো আমরা কিন্তু ক্রোমোজোমের উপাদানগুলো পেয়ে গেছি। তাহলে দেখো এক্স এবং এক্স কমা ওয়াই, তাহলে এটাকে আমরা বলতে পারবো কিভাবে, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3, 4, 4, 5, 5, 6, তারপরে দেখো তারপরে আছে 6,7। দেখো 6,7 যদি আমরা নেই, এই ক্রোমোজোরটা যদি নিতে চাই, তাহলে দেখো এই ক্রোমোজোরের এক্স এর উপাদানটা আমাদেরকে বলা ছিল এর ভিতরে থাকতে হবে এবং ওয়াই এর এলিমেন্ট গুলো হচ্ছে তোমার এর ভিতরে থাকতে হবে। তাহলে এক্স এর এলিমেন্ট হচ্ছে 6, এই 6টা দেখো কিন্তু এর ভিতরে আছে, বাট ওয়াই এর এলিমেন্ট যে 7 সেটা কিন্তু তোমার এর ভিতরে নাই, তাহলে এই ক্রোমোজোরটা নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের উত্তরটা লিখে দিতে হবে যে আর এর পদ্ধতিতে, মানে আর কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাব 3 4 4 5 and 5 6। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো আর তোমাদের হচ্ছে আচ্ছা এখানে বলছে যে ডোম এবং রেঞ্জ, না ডোম এবং রেঞ্জ এখন বলবো না, কারণ তোমাদের তো সেট আমি পড়াইনি এখন, সরি ফাংশন তো এখনো এই লেকচারে পড়ানো হয় না, তাই ওইটুকু প্রশ্নটা বাদ থাকবে। এটা আরেকটা প্রশ্ন ছিল যেখানে ডোম ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে আর কি। সো ডোম এবং রেঞ্জ খুবই সহজ, এক্স এর ভ্যালু গুলোকে ডোমেন বলা হয় বা ডোম বলা হয়, আর রেঞ্জ হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু গুলো আর কি। সো ওগুলো নিয়ে আমাদের তোমাদের হচ্ছে যখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করবো তখন আরো সিকিউ দেখবো আর কি। তো যাক আজকে আমার আরো কয়েকটা হচ্ছে সিকিউ করার ইচ্ছা ছিল, বাট আলটিমেটলি আর টাইম না থাকার কারণে আসলে আর করা যাচ্ছে না। সো আমরা এই রিলেটেড প্লাস ভেনচিত্র রিলেটেড অনেকগুলো সিকিউ আমরা পরবর্তী লেকচারে সমাধান করব। সো আচ্ছা একজন বলে আরেকবার, আচ্ছা ওকে আমি আরেকবার বুঝাচ্ছি। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে দেখো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আগে আমরা আর এর সেটটার দিকে তাকাই। তাহলে যেটা বলছে আরটা হচ্ছে একটা ক্রোমোজোরের সেট, এক্স কমা ওয়াই একটা ক্রোমোজোর না বলতো, এক্স কমা একটা ক্রোমোজোর তাই না? তাহলে এই সেটের সদস্যগুলো ক্রোমোজোর 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 আকারে থাকবে। তাহলে যেই ক্রোমোজোরটার এক্স এর এলিমেন্ট গুলো এ থেকে নিব এবং ওয়াই এলিমেন্ট গুলো তোমার এ থেকেই নিব, বা এ থেকে থাকবে এ থেকে থাকবে, এবং তারা এই সম্পর্কটা মেনটেন করবে। তাহলে আমরা মনে করলাম এক্স এর এলিমেন্ট গুলো আমরা এ থেকে নিয়ে ফেললাম, 3 4 5 6 নিয়ে ফেললাম। এখন আমাদের যে সম্পর্কটা দিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 লিখলাম। তাহলে এখন দেখো আমরা এক্স এর ভ্যালু একটা একটা করে বসাবো, 3 বসাইলাম, 4 বসাইলাম, 5 বসাইলাম, 6 বসাইলাম। অনুরূপ ভাবে হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু গুলো বের করে ফেললাম। এক্স এর ভ্যালু 3 বসালে ওয়াই এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 4 বসালে ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 5 বসালে ওয়াই এর ভ্যালু 6, এক্স এর ভ্যালু 6 বসালে ওয়াই এর ভ্যালু 7। এখন এইটা একটা ক্রোমোজোর, 3 4 একটা ক্রোমোজোর, 4 5 একটা ক্রোমোজোর, 5 6 একটা ক্রোমোজোর, 6 7 একটা ক্রোমোজোর। তাহলে এখান থেকে কোনগুলা কাউন্ট হবে দেখতে হবে যে ক্রোমোজোরের এক্স এবং ওয়াই এর দুইটা ভ্যালুই এ এর ভিতরে আছে কিনা। দেখো 3 4 দুইটাই এর ভ্যালু আছে, এ এর ভিতরে আছে, 4 5 দুইটাই এ এর ভিতরে আছে,
5 6 দুইটাই এর ভিতরে আছে, 6 7 এর কিন্তু 6 আছে বাট 7 কিন্তু এর ভিতরে নাই, তাহলে এই ক্রোমোজোমটা আমরা নিতে পারবো না। এই জন্য আমরা ফাইনালি উত্তরটা লিখলাম যে r ইকুয়াল টু 3,4 4,5 and 5,6। এ হচ্ছে কথা। সো যাই হোক, আশা করি আমরা বুঝতে পারছি। সো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ। তোমরা অসম্ভব রকমের ভালো স্টুডেন্ট সবাই, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। একটু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো যতটুকু সময় আছে। ম্যাথটা আসলে প্র্যাকটিসের জিনিস, সো প্র্যাকটিস না করলে অনেক সহজ জিনিসও ভুলে যাবা। আর হচ্ছে গিয়ে তোমাদের সাথে ক্লাস করিয়ে অনেক মজা লাগলো, তোমরা অনেক বেশি ইন্টারেক্টিভ, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি খুব এনজয় করছি, জানি না তোমরা কতটুকু এনজয় করছো। সো যারা আলটিমেটলি হচ্ছে মাঝখান দিয়ে হয়তো অনেকে নামাজ পড়তে গেছিলাম বা বিভিন্ন কারণে কারেন্ট না থাকার কারণে হয়তো যোগদান করতে পারো নাই, যারা হয়তো লাইভটা দেখবা তাদেরকে হচ্ছে গিয়ে আমার অনেক অনেক শুভকামনা। সো তোমরা আলটিমেটলি যে ম্যাথগুলো আমি করাইলাম সেগুলো রিলেটেড বইয়ে যত ম্যাথ আছে সব করে ফেলবা, কারণ বইয়ের ম্যাথ করার জন্য যতটুকু বেসিক দেওয়া দরকার সবগুলো আমি তোমাদেরকে একদম ঢেলে দিছি। এখন জানি না তোমরা কতটুকু নিতে পারছো। আর এরকম ভাবে যদি কারো প্রবলেম থাকে, এই যে বললা ভাইয়া 1 এর 2 নাম্বারটা করাই দেন, একজন অবশ্য বললা যে ভাইয়া 1 এর ঘ নাম্বারটা করাই দেওয়ার জন্য, বাট আসলে টাইম আসলে অতটা বেশি ছিল না। সো 1 এর ঘটা আমরা পরবর্তী ক্লাসে করব, যেহেতু সেট ফাংশনের উপর আরো 2টা ক্লাস আছে। সো কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ যতটুকু গভীরে যাওয়া যায়। আর আমি চেষ্টা করব ভাইয়াকে বলে যে আমার ক্লাসের লেন্থটা আরেকটু বাড়ানো যায় কিনা, যেহেতু আসলে সমস্যা হচ্ছে কি যে আসর এবং মাগরিব এই টাইমটা আসলে একটু অড টাইম, কারণ একে তো হচ্ছে প্রেয়ার থাকে, নামাজ থাকে। সো এই জন্য একটু ক্রিটিক্যাল টাইম, এই জন্য আমি আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও টাইমটা বেশি নিতে পারি না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো যাই হোক, আমরা আলটিমেটলি হচ্ছে সামনের দিকে আরো ক্লাস পাবো। সো সেই ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম।